সো আজকের যেটা আমাদের ল্যাবের ক্লাসটা সেটা মেইনলি আমাদের মেথডের উপর। আপনারা থিওরিতে আই গেস সবাই মেথড পড়েছেন এবং আপনাদের কুইজও সামনে আছে। সো মেথডের আমি কিছু বেসিক টু বলে তারপর হচ্ছে প্রবলেম যেটা আমাদের অ্যাসাইনমেন্টের টাস্ক সেগুলোর মধ্যে যাচ্ছি। তো মেথড আমরা কেন ইউজ করি কেউ বলতে পারবেন? আপনি তো ক্লাস করেছেন। ম্যাডাম, রিপিটেড টাস্ক যাতে বারবার না করতে হয়, একবারই করে হুম হুম, ডিফারেন্ট ইনপুট দিয়ে যাতে এটাই। সেই হ্যাঁ, টাস্কটা বারবার করতে পারি। সো মেইনলি আমরা বারবার সেম কাজই যাতে না করি, সেম কোড যাতে বারবার জাস্ট কপি পেস্ট করে করে প্রত্যেকটা কাজের জন্য সেম কাজই করছি বা বারবার কপি পেস্ট করে করেই করছি, এরকম যাতে না হয়, আমাদের কোড যাতে কম লিখতে হয়, সেজন্য কিন্তু আমরা মেথড মেইনলি ইউজ করি। তো যখন মনে করেন আমরা এতদিন তো মেথড জানতাম না, তখন আমরা কিভাবে তাহলে কাজগুলো করতাম? আপনার অ্যারের যেটা ল্যাব সেটার মধ্যে কিন্তু সর্টিং দেখেছেন, বাবল সর্ট। সো আপনারা ওখানকার টাস্ক আছে সর্ট করা। তো এখানে কিরকম করে আপনারা বাবল সর্ট করেছিলেন মেথড ছাড়া? মনে করেন আপনাদের দুটো অ্যারে ছিল, অ্যারে ওয়ান অ্যারে টু। এখানে এগুলোর এন ওয়ান এন টু তে ওদের লেন্থ নিলেন। আপনাদের যেহেতু বলা বলা হচ্ছে যে সর্ট করা মেথড ছাড়াই, আপনারা কি করবেন? আগে অ্যারে ওয়ানকে সর্ট করবেন। অ্যারে ওয়ানকে সর্ট করার জন্য কি করবেন? এই যে নেস্টেড লুপ দিয়ে এটা হচ্ছে আপনি বাবল সর্ট চালালেন তার উপরে অ্যারে ওয়ানের উপর। শেষ, আমার অ্যারে ওয়ান সর্টেড। এখন আমাকে কি করতে হবে? অ্যারে টুটাকেও সর্ট করতে হবে। সো অ্যারে টুকে সর্ট করার জন্য আমাকে কি করব? সেম কোড আমি চালাবো। দেখেন এই কোডটা আমি অ্যারে ওয়ান এর উপর চালিয়েছি, সেম কোড আমি অ্যারে টু এর উপরই চালাবো। এতটুকু চালালাম। এখন এরপরে কি কাজ করতে হবে? দুটো অ্যারে আমার সর্টেড, এখন ওগুলোকে আবার প্রিন্ট করতে হবে। আবার এখানে একটা লুপ দিয়ে আমি অ্যারে ওয়ান কে প্রিন্ট করলাম, সর্টেড সর্টেড যেটা অ্যারে অ্যারে ওয়ান সেটাকে প্রিন্ট করলাম। আবার আরেকটা লুপ দিয়ে আমি অ্যারে টুটাকেও প্রিন্ট করে ফেলছি। তাহলে আপনারা একটু বলেন, যদি আমার মনে করেন অ্যারে এখানে দুইটা না থাকে, অ্যারে যদি তিনটা থাকতো, তাহলে আমাকে কি কাজ করতে হতো, কি করতে হতো? সেম মনে করেন অ্যারে ওয়ান এর জন্য যেই কাজ করেছি, অ্যারে টু এর জন্য যেই কাজ করেছি, অ্যারে থ্রি এর জন্য সেম ভাবে আমাকে আরেকটা এরকম নেস্টেড লুপ লাগতো এবং এই কন্ডিশনগুলো দিতে হতো। এবং তার জন্য আমাকে কিন্তু আরেকটা লুপ দিতে হতো এখানে প্রিন্ট করার জন্য অ্যারে থ্রিটাকে। তাহলে দেখছেন যে আমি সেম কাজই করছি, জাস্ট আলাদা আলাদা ইনপুটের জন্য আমাকে ডিফারেন্ট ভাবে মানে সেম করি বারবার লিখতে হচ্ছে। সো যখন আমরা মেথড ছাড়া করতাম আমাদেরকে মেইনলি এভাবে কাজগুলো করতে হতো, ডিফারেন্ট ইনপুটের জন্য সেম কাজ বারবার করতে হচ্ছে। তো এইখানেই অ্যাকচুয়ালি আমরা মেথডটাকে নিয়ে আসি। মেথড কি করছে, যে যেগুলো কোড রিপিটেটিভ সেগুলোকে আমরা এক জায়গায় রাখছি, এবং যখনই আমার দরকার পড়ছে ডিফারেন্ট ইনপুটের জন্য আমরা জাস্ট ওগুলোকে কল করে বলছি যে আমার এই কাজটা করে দাও, তখন মেথড আমাকে ওই কাজটা করে দেয়। এখানে রিপিটেটিভ ব্লক কোনগুলো? এই যে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে এই সেম কিন্তু আমরা যখনই সর্ট করছি এই এতটুকু পার্টের কোডটাকে আমি মানে কোড চালাই সর্ট করছি। এখানে অ্যারে ওয়ান এর জন্য সেম, অ্যারে টু এর জন্য সেম। তার মানে এই কোডটাই কিন্তু আমরা রিপিট করছি যতবার আমরা সলভ করতে চাচ্ছি। তখন আমরা কি করতে পারি, যে এই এতটুকু যেটা রিপিটেটিভ কোড যেটা, সেটাকে আমরা একটা মেথডের ভেতরে লিখে ফেলতে পারি। এই যে দেখেন, মনে করেন আরেকটা কোডে আমি কি করলাম, যে একটা মেথডের ভেতরে সেম দেখেন ওই কোডটাই আমি লিখে ফেললাম, যে আগে এন অ্যারেটার লেন্থ বের করলাম, তারপর ওই সেম কোডটা এর মধ্যে লিখে দিলাম। এখন আমি কি করব? এখন আমরা যেটা কাজ করতে পারি দেখেন, যে অ্যারে ওয়ান অ্যারে টু দুটো আছে, দুটো অ্যারে থাকার পর আমরা কি করব, যে আমাকে তো সলভ করতে হবে। আমরা জাস্ট এই মেথডটাকে, এই যে বাবল সর্ট মেথডটাকে কল দিব এখান থেকে। এই যে এখান থেকে জাস্ট বাবল সর্ট মেথডটাকে একবার কল দিব, কল দিয়ে ওর মধ্যে আমি একটা ভ্যালু পাস করে দেব। কি ভ্যালু? এই অ্যারে ওয়ানটাকে এখানে পাঠিয়ে দিব। যখনই আমি একে অ্যারে ওয়ানটাকে এখানে পাস করে দিচ্ছি, তখন কি হবে, ও সাথে সাথেই এখান থেকে আমার এই লাইনটা থেকে যেখানে কল করছি এখানে চলে গেল, চলে গিয়ে ওই যে অ্যারে ওয়ান যেটা সেটাকেও সর্ট করে দিল, সর্ট করে দিয়ে আবার এখানে ব্যাক করবে। আবার অ্যারে টু এর জন্য আমি আবার ডাবল সর্ট কল করছি। ডাবল সর্ট কল যখন করছি আমি এখান থেকে আবার এখানে আসলাম, সর্টিং এর কাজ করলাম, করে টোরে আমি আবার এখানে ব্যাক করলাম। তো আমি জাস্ট এখানে ডেকে ডেকে বলছি আমার কাজটা করে দাও,
যেটা রিপিটেটিভ কোড সেটাকে আমি মেথডের মধ্যে লিখলেই আমার হয়ে যাচ্ছে। সেম কাজ আমি এখানেও করেছি, যেটা মেইনলি আমার ওই যে অ্যারে প্রিন্টের কোডটা ছিল, যে যতগুলো আমার অ্যারে থাকবে তার জন্য আমি একটা করে লুপ চালায় প্রিন্ট করব। তো আমি কি করেছি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড প্রিন্ট অ্যারে, একটা আরেকটা প্রিন্ট অ্যারে মেথডের ভেতরে আমি এই যে সেম কোড আমি করেছি প্রিন্ট করার জন্য, আর এখান থেকে আমি কল করেছি এই যে প্রিন্ট অ্যারেটাকে কল করে ওর মধ্যে অ্যারে 1 আর অ্যারে 2 কে পাঠিয়ে দিই। এই যে অ্যারে 1 আর এখানে একটা স্ট্রিং পাঠিয়েছি, আর অ্যারে 2 কে তার সাথে আরেকটা স্ট্রিং পাঠিয়েছি সেম কাজ করার জন্য। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটা মেথড যখন থাকে, মেথডের মেইনলি দুটো পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের মেথড কল করা, আরেকটা হচ্ছে মেইনলি আমাদের মেথডের বডিটা। তো আমাদের মনে করেন কোডের মধ্যে আপনি কল করেননি, বাট এরকম একটা কোড লিখে রেখেছেন, তাহলে এই কোড কিন্তু কখনোই আমার এক্সিকিউট হবে না। আমার এই মেথডের ভেতরে কোডকে এক্সিকিউট করতে অবশ্যই এবং অবশ্যই তাকে কল করা লাগবে। এই যে এখানে কি মেথড কল করা লাগছে। তাহলে কিভাবে কাজ করছে আমরা একটু দেখে আসি, যে কোথা থেকে আমি কোথায় যাচ্ছি, তারপর কোথায় ব্যাক করছি সেটা একটু দেখি, যে কোন লাইন কখন এক্সিকিউট হচ্ছে। তো প্রথমে আমাদের এখানে দেখেন অ্যারে 1 আর অ্যারে 2 নামে দুটো অ্যারে আমার ক্রিয়েট করা হলো। তারপর যখন আমি এই লাইনে আসলাম, মনে করেন আমি গ্রিন বলতে বুঝেছি ওটা এক্সিকিউশন ডান। তারপর আমি যখন থার্ড লাইনে আসছি এই জায়গায়, আমি আমরা কিন্তু মেইন মেথডের মধ্যে কিন্তু কাজ করা স্টার্ট করছি, সবসময় কিন্তু আমরা স্টার্ট করবো মেইন মেথড থেকে। তো ফার্স্ট দুটো লাইন ডান। থার্ড লাইনে যখন আমি এসে দেখলাম আমার একটা মেথড কল হয়েছে, যখনই আমি দেখবো আমার মানে লাইন বাই লাইন আমি এক্সিকিউট করতে যাব, যখনই দেখবো আমার মেথডটা কল হয়েছে, আমি ওই এক্সিকিউশন থেকে জাম্প করে ওই মেথডে চলে যাব। দেখেন বাবল সর্ট নামে একটা মেথড কল করা হয়েছে, আর তার মধ্যে আমি অ্যারে 1 টাকে পাস করেছি। এই যে আমি যে ভ্যালু পাস করলাম, এগুলোকে আসলে কি বলা হয় বলেন তো? মেথডের সময় যে আমি একটা ভ্যালু পাস করছি, পাঠিয়ে দিচ্ছি, এই যে এখানে আর্গুমেন্ট বলা হয়। প্যারামিটার হচ্ছে এগুলোকে রিসিভ করার জন্য যে ভ্যারিয়েবল গুলো সেগুলো হচ্ছে আমার প্যারামিটার। হ্যাঁ, তো এই যে ডেটাগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, যে ডেটাগুলো আমি পাঠিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে আমার আর্গুমেন্ট। সো যখন আমি মেথড কল করছি, আমি আর্গুমেন্ট সহ আমি মানে কলটা মেইনলি করছি, যে মেথড কল মানে মেথডটাকে নাম ধরে ডাকছে, তার মধ্যে এখানে আমি আর্গুমেন্ট বা ডেটা পাঠিয়ে দিচ্ছি। তো যখন আমি এখানে আসলাম, আমি দেখলাম যে মেথড কল করা হয়েছে, আমি অন্য কোনো কিছু দেখবো না, সাথে সাথেই আমি ওখান থেকে জাম্প করে যেখানে মেথডটা আছে সেই মেথডের মধ্যে চলে যাব। তো চলে গেলাম, আমি কাকে নিয়ে গেলাম? আমি অ্যারে 1 কে নিয়ে গেলাম। এই যে অ্যারে 1 টাকে আমি সাথে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের মেথড বাবল সর্ট মেথডটা এই জায়গায়। তো এখানে যেহেতু আমি অ্যারে 1, এটা কি ছিল? একটা অ্যারে ছিল। অ্যারে 1 নামে একটা অ্যারে কে পাঠাচ্ছি, ওকে রিসিভ করার জন্য আমাকে একটা ভ্যারিয়েবল তো লাগবে, সুতরাং আমি একটা ARR ভ্যারিয়েবল লিখলাম। যেহেতু এটা একটা অ্যারে টাইপ, তাই না, এটা ARR একটা অ্যারে টাইপ, সেই জন্য আমি কিন্তু ইন্ট, দেখেন অ্যারের আমি একটা এখানে দিয়েছি স্কয়ার ব্র্যাকেট। এখানে যদি মনে করেন এই যে দেখেন এখানে আমি একটা একটা অ্যারে আর একটা স্ট্রিং পাঠিয়েছি, ওকে রিসিভ করার জন্য অবশ্যই কিন্তু আমাকে একটা অ্যারে আর একটা স্ট্রিং লাগবে। তার মানে আমাকে এখানে যতগুলো আর্গুমেন্ট আমি পাঠাচ্ছি ততগুলো মানে প্যারামিটার বা ভ্যারিয়েবল কমা কমা দিয়ে দিতে হবে, এবং তাদের ডেটা টাইপ বা তাদের মনে করেন আমি এখানে দুটো যদি পাঠাই, তাদের সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করা লাগবে। দেখেন এখানে কারণ অ্যারে আছে, তারপর আমি স্ট্রিং পাঠাচ্ছি, তাহলে আমি যখন এখানে প্যারামিটার দুটো নিব, ওদের সিরিয়াল যেটা বা সিকোয়েন্স যেটা সেটাও কিন্তু এক্স্যাক্টলি সেম থাকাই লাগবে, তাহলে কিন্তু আপনাকে এরর দিবে। তাহলে আমি এখানে যাই, কি করছি, আচ্ছা এখানে দেখেন অ্যারে 1 কে আমি যখন এখান থেকে এখানে পাঠালাম, এই অ্যারে 1 আমরা যখন একটা মেথড অ্যারে ক্রিয়েট করি, দেখেন এখানে আমি একটা অ্যারে ক্রিয়েট করেছিলাম অ্যারে 1। আপনারা অ্যারে 1 এই ভ্যারিয়েবলটিকে কি প্রিন্ট করে কেউ দেখেছেন? জাস্ট এই যে ভ্যারিয়েবলটার মধ্যে আমরা অ্যারেটাকে ক্রিয়েট করছি, যে ইন্ট অ্যারে 1 ইকুয়াল এটা, এই ভ্যারিয়েবলটিকে কেউ প্রিন্ট করে দেখেছিলেন? কি প্রিন্ট হয়? আমার কি যে 5 অ্যাড্রেস প্রিন্ট হয়। ইয়েস। তো আমরা যদি অ্যারেটাকে প্রিন্ট করি, মানে এই ভ্যারিয়েবলটা অ্যারে 1 টাকে যদি প্রিন্ট করি এই ভ্যারিয়েবলটাকে, তাহলে কিন্তু আমার মেমোরির একটা অ্যাড্রেস প্রিন্ট হচ্ছে। তো কি হচ্ছে এখানে দেখেন, আমি যখন বাবল সর্টের মধ্যে অ্যারে 1
কে পাঠাচ্ছি তখন কিন্তু আমার এখানে কিন্তু কোনো ডেটা বা কোনো ইন্টিজার ভ্যালু যাচ্ছে না, আমার মেইনলি অ্যাড্রেসটাই এইটা যেই লোকেশনে আছে, এটা হচ্ছে আমার অ্যারে 1 মেমোরির মধ্যে এই 4টা 5টা ঘর মিলে আছে, এটা মনে করেন অ্যারে 1। এই জিনিসটা এটাই মনে করেন আপনার অ্যারে 1। তো লোকেশন আপনি বলতে পারেন যে এটার লোকেশন হচ্ছে ঢাকা, তো আপনি ঢাকাকে এখানে পাঠিয়ে দিচ্ছেন। তো কি হলো, এই ঢাকার অ্যারে 1 এর মধ্যে যে অ্যাড্রেসটা ছিল সেটা এখন বসে গেল কোথায়, ARR ভ্যারিয়েবলের মধ্যে। সো ARR 1 বলতে আমি যেই লোকেশন মেইনলি ঢাকাকে বোঝাচ্ছি, ARR অ্যারে এই যে এটা বলতে মেইনলি সেম ঢাকা লোকেশনকেই বোঝাচ্ছি। ঠিক আছে, আমি পাঠালাম। পাঠানোর পর আমি এই ARR ভ্যারিয়েবল বা ARR অ্যারের উপরে আমি সর্টিং চালালাম। তাহলে কি হলো, ARR সর্টিং বলতে আমি কোথায় বোঝাচ্ছি, এই যে ARR 1 যেটা আমি ঢাকা লোকেশনে যে অ্যারেটা আছে সেম এই অ্যারেটার উপরে আমি সর্ট করে দিলাম। মনে করেন আমার এখানে কাজ করা শেষ, কোন পর্যন্ত, এই পর্যন্ত আমার এখানে মেথডের ভেতরের কাজ সব শেষ। যখনই আমি মেথডের ভেতরের কাজ শেষ হয়ে গেল আর লাইন নেই, তাহলে আমার মেথডের ভেতরের কাজ সব শেষ। তখন আমি কোথায় যাব, মেথডের কাজ আমার শেষ। তো যখনই আমার একটা মেথডের ভেতরের কাজ শেষ হবে আমি রিটার্ন করব, আমি ব্যাক করব। কোন জায়গায় আমি ব্যাক করব, যেখান থেকে আমাকে কল করা হয়েছিল আমি সেখানে ব্যাক করব। তো আমি এখান থেকে ডিরেক্টলি আমি ব্যাক করছি এই লাইনে, যেখান থেকে মনে করেন আমাকে কল করা হয়েছিল। তো এই লাইন থেকে কল করা হয়েছিল, আমি এখানে ব্যাক করলাম। তো এখন যখন ব্যাক করলাম আমার এখন এই মেইনলি বাবল সর্ট এই লাইনটার এক্সিকিউশন ডান। এটা এখন আমি কি করবো, এই লাইনের এক্সিকিউশন ডান, আমি তার পরের লাইনে যাব। সো আমি এখন তার পরের লাইন মেইনলি এইখানে যাচ্ছি, এই যে এখানে যাচ্ছি। এটা এখনো এক্সিকিউশন স্টার্ট হয়নি। মনে করেন আমি যখনই দেখলাম এখানে অ্যারে 2 দিয়ে আবার বাবল সর্ট কল হয়েছে, আমি এখান থেকে আবার এই মেথডের ভিতরে যাব। এবার আমি কাকে নিয়ে যাচ্ছি, অ্যারে 2 এর একটা অ্যাড্রেস, মানে অ্যারে 2 বলতে আরেকটা এখানে অ্যারে, ওর অ্যাড্রেস নিয়ে আমি এখানে যাচ্ছি। তারপর এই অ্যাড্রেসে যে অ্যারেটা মেইনলি আমাদের ছিল তাকে আমি এই মেথডের ভিতরে কোডগুলো দিয়ে আমি সর্ট করলাম। সর্ট করার পর আমার কোডের লাইন যখন শেষ, এখানের ভিতরে কাজ শেষ, আমি আবার এখান থেকে ব্যাক করব। এবার কোথায় ব্যাক করব, এই লাইনটাতে। তো এবার আমি এখান থেকে এই লাইনে ব্যাক করলাম, শেষ, আমি ব্যাক করলাম, আমার কাজ আমার মেইনলি এখন এই লাইনের এক্সিকিউশন শেষ। আর আমি তারপরে কি করব, এখানে এরপরে নেক্সট লাইন কোনটি, আমাদের নেক্সট লাইন মেইনলি এটা প্রিন্ট অ্যারে। এটা আরেকটা আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আরেকটা মেথড। এখানে মাঝখানে আরো অনেক লাইন থাকতে পারতো, সেগুলো এক্সিকিউট করবে লাইন বাই লাইন। যখন আমি একটা করে মেথড কল দেখব, সাথে সাথে ওই আর্গুমেন্ট গুলো নিয়ে আমি জাম্প করে ওখানে আমি চলে যাব। এবার দেখেন প্রিন্ট অ্যারে, এই মেথডটা যখন কল হয়েছে অ্যারে 1 এর অ্যাড্রেস আর অ্যারে 1 এই স্ট্রিংটা নিয়ে ও চলে যাবে ওখানে। আমি এটা একটু দেখাই। সো আমি এখান থেকে মেইনলি জাম্প করে চলে যাব এখানে। সো কি কি পাঠিয়েছিল, ও মেইনলি অ্যারে 1 ও লেখা যাবে না, ও মেইনলি অ্যারে 1 ARR 1 আর অ্যারে 1 নামে একটা স্ট্রিং, এই দুটো মনে করেন পাঠিয়েছিল, ARR 1 ধরনের একটা স্ট্রিং নামে পাঠিয়েছিল। তখন কি হবে, এই যে ARR 1 টা বসে যাবে এই ARR ভ্যারিয়েবলের মধ্যে, আর স্ট্রিংটা বসে যাবে আমার নেম ভ্যারিয়েবলের মধ্যে। বসলো, তারপর আমি যখন এগুলো কাজ করলাম ওই অ্যারেটা মেইনলি অ্যারে 1 টা তখন আমার প্রিন্ট হয়ে গেল। তারপর এটা যখন শেষ হলো আমরা আবার এখান থেকে ব্যাক করে চলে যাব যেখান থেকে আমার কল হয়েছিল। সো আমি এখান থেকে ব্যাক করে এই লাইনে চলে গেলাম। এখন আমার এই লাইনের এক্সিকিউশন ডান। তারপর আমি এখানে আসবো, সেম কাজটা আমি অ্যারে প্রিন্ট অ্যারে মেথডের মধ্যে
এই কাজটা করতে থাকবো। তো অ্যারে আমরা যখনই একটা মনে করেন মেথড পাই, তো যখনই আমরা একটা মেথড পাই সাথে সাথে আমি ওই মেথড কলের ওখানে চলে যাই, মেথডের কাজ করি, আবার যেখান থেকে কল করা হয়েছিল সেখানে মেইনলিটা কাজ করে ব্যাক করি। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে যে আমি কিভাবে মেথড কল হলে আমি কোথায় যাচ্ছি, কিভাবে কাজ করছি? এটা মেইনলি যাওয়া আসাটা, যখনই আমরা একটা মেথড কল পাবো সাথে সাথেই জাম্প করে মেথডে যাব, আমাদের ডেটাগুলো নিয়ে তারপর ওখানে মেইনলি কাজ করব, করে আমি আবার সেখানে ব্যাক করব। তো আমার এখানে মনে করেন প্যারামিটার এই আর্গুমেন্ট গুলো থাকতেও পারে না থাকতেও পারে, বাট এখানে জয়টা থাকবে আমাকে ততগুলো কিন্তু এখানে প্যারামিটার লিখতে হবে। যতগুলো আমি আর্গুমেন্ট পাঠাবো তাকে রিসিভ করার জন্য ততগুলো প্যারামিটার বা ভ্যারিয়েবল আমার মেথডের এই বডির মধ্যে থাকতে হবে। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি দেখলাম যে আমাদের মেথড কল থাকতে হবে আর মেথডের বডি মেইনলি এই যে এই জিনিসটা এগুলো থাকতে হচ্ছে। তো আপনারা ক্লাসে নিশ্চয়ই দেখেছেন যে আমরা মনে করি একটা মেথডের বডি বা এখানে আমরা মেথডটাকে কিভাবে লিখি, এই জিনিসটা আমরা কিভাবে লিখি বলেন তো? পাবলিক স্ট্যাটিক এগুলোর মানে এগুলো নিয়ে আপনারা থিওরিতে আই গেস পড়েছেন, ট্রিপল ওয়ান এগুলো নিয়ে আরো ভালো মতো পড়বেন। তো পাবলিক স্ট্যাটিক নিয়ে আমি সেরকম তাহলে আর কোনো কথা বলছি না। আমি যেটা শেষ বলবো যে এই যে ভয়েড, এই ভয়েড বলতে আসলে কি বোঝায় বলেন তো? রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ। সো রিটার্ন টাইপটা কি? ভয়েড হলে কি কি রিটার্ন করবে? কোনো কিছু রিটার্ন করবে না। কোনো কিছু রিটার্ন করবে না। সো আমার যখন এই যে পাবলিক স্ট্যাটিকের পর আমাকে এই জায়গায় দিতে হবে একটা রিটার্ন টাইপ, যখনই আমার এই রিটার্ন টাইপটা আমি বলছি যে রিটার্ন টাইপ, সো রিটার্ন টাইপ আমার যখন ভয়েড হবে, ভয়েড মানে নো রিটার্ন, সো ভয়েড মানে হচ্ছে নো রিটার্ন। তার মানে নো রিটার্ন বলতে কি, দেখেন আমি যখন এখানকার কোডগুলো এক্সিকিউশন শেষ করলাম, এই যে এখানে আমার লাস্ট লাইন ছিল, মনে করেন ফরটা এখানে শেষ হয়ে গেল, আমার মনে করেন এইটা হচ্ছে লাস্ট লাইন ছিল। লাস্ট লাইন যখন ছিল আমি এখান থেকে কিন্তু রিটার্ন করেছি, রিটার্ন করেছি বলতে এখান থেকে আমি ব্যাক করেছি কোথায়, যেখান থেকে আমাকে কল করা হয়েছিল, যেখান থেকে আমার মেথড কলটা হয়েছিল, বাট আমি কোনো ডেটা নিয়ে রিটার্ন করিনি, কোনো ভ্যালু নিয়ে রিটার্ন করিনি। ঠিক আছে, ভয়েড হলেও কিন্তু আমাকে চলে যেতে হবে, ব্যাক করতে হবে বা রিটার্ন করতে হবে কোথায়, যেখান থেকে কল করা হয়েছিল, কিন্তু কোনো ভ্যালু নিয়ে বা কোনো ডেটা নিয়ে আমি রিটার্ন করব না, সেটা হচ্ছে আমার ভয়েড। সো মানে আমার ভয়েড বলতে নো রিটার্ন উইথ ডেটা, কোনো মানে ডেটা নিয়ে আমি রিটার্ন করছি না। আর এখন যদি এমন হয় যে আমাকে কোনো কিছু মানে কোনো ভ্যালু রিটার্ন করতে হবে, তখন মেইনলি এখানে আমি ডেটা টাইপটা দিব, যে কোন টাইপের ডেটা আমি রিটার্ন করব। যেমন আমি একটা এক্সাম্পল এখানে দিয়ে দেই, মনে করেন আপনার একটা মেথড কল আছে মেইন মেথডের মধ্যে, আপনি মেইন মেথডের মধ্যে লিখছেন, আমি এখানে পুরোটা লিখছি না, ক্লাসের মধ্যে মেইন মেথড এরকম যা যা আছে সেগুলো থাকবে। মনে করেন আপনার এখানে আপনি পাঠাচ্ছেন যে আপনার মেথডের নাম যে সাম, ওর মধ্যে আপনি পাঠাচ্ছেন 2,3, এই মেথডটা আপনি কল করলেন। ওকে, এখন আমার মেথড সামটাকে তো লিখতে হবে, আমি কিভাবে লিখবো? পাবলিক স্ট্যাটিক, আমি বলছি যে না সাম করে এই দুটো যোগ করে যোগফল যেটা ভ্যালু সেটাকে আমি পাঠাবো, তার মানে যোগফল কি মানে সামেশনটা কি একটা ইন্টিজার নাম্বার। তো আমি এখানে পাবলিক স্ট্যাটিক ইন্ট মেথডের নাম হচ্ছে সাম, অথবা সাম করো আমি দিলাম, মানে এখানে আমি নিলাম যে সামের মেথডের নাম হচ্ছে সাম করো। এখানে যে নেম দিয়ে আমি ডাকবো এখানেও আমার সেম এক্স্যাক্টলি সেটাই হতে হবে, ভ্যারিয়েবলের নেম যেরকম সেরকম করে, আমরা অন্য নাম দিলে কিন্তু হবে না, বা যদি একটা বানানো ভুল করে সেটাও আমার হবে না। ঠিক আছে, হলো, আমি মেথডটা লিখে ফেলি। এখন দেখি আমি লিখলাম পাবলিক স্ট্যাটিক ইন্ট সাম করো। এখন এখানে যেহেতু দুটো আর্গুমেন্ট আমি পাঠাচ্ছি, তো একে রিসিভ করার জন্য তো আমাকে দুটো ভ্যারিয়েবল লাগবে। কি কি টাইপের ডেটা টাইপের ভ্যারিয়েবল আমি দিব এখানে বলেন তো? প্যারামিটার টাইপ এন্ড প্যারামিটার নেম। নেম কয়টা দিব? দুটো লাগবে। দুটো, হ্যাঁ। হ্যাঁ, এখানে দুটো আছে, আমি দুটো দিব।
তাহলে কি কি টাইপের দিব? দুটো ইন্টিজার টাইপের হবে। তো মনে করেন int a কমা int b। তো একের বেশি যখন প্যারামিটার থাকবে আমি কমা কমা দিয়ে লিখবো। ওকে, আমি এখানে আসলাম মেথডের ভিতরে, আমি বলছি যে একটা ভ্যারিয়েবল লিখলাম যে int sum equal a plus b, এটা করলাম। করার পর আমি যেহেতু এখানে লিখেছি যে আমার রিটার্ন টাইপ ইন্টিজার, অবশ্যই এই মেথডের মধ্যে আমাকে ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করতে হবে। সেজন্য আমি কি করব, রিটার্ন নামে একটা কিওয়ার্ড ইউজ করব এবং যাকে আমি রিটার্ন করব তাকে আমি এখানে বসাবো। আমি সাম করে সাম ভ্যালুটাকে আমি রিটার্ন করতে চাই। ঠিক আছে, তাহলে দেখি কিভাবে কাজটা হচ্ছে। তো এখানে আসলো সাম করো মেথডটা আমার কল করলো, আমি এখানে আসলাম, কত কত ভ্যালু নিয়ে আসলাম 2 আর 3। 2 কোথায় বসে গেল? 2 বসে গেল এতে, 3 বসে গেল আমার বি এর মধ্যে। এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3। তারপর যখন আমি এই জায়গায় আসলাম, আমি কি করলাম, এ আর বি কে যোগ করলাম, কত হলো 2 + 3 হচ্ছে 5। সো সাম ভ্যারিয়েবলের ভ্যালু হয়ে গেল আমার 5, সাম আমার 5 হয়ে গেল। ওকে, তারপরের লাইনে আমি কি বলছি, রিটার্ন সাম, সামের ভ্যালু কত 5। সো এখন আমি কোথায় রিটার্ন করব, এখন আমি যেখান থেকে আমাকে কল করা হয়েছিল আমি সেই লাইনে ব্যাক করব উইথ দিস ভ্যালু কত 5। সো আমি এখন কি করব, 5 নিয়ে যখনই আমার রিটার্ন কিওয়ার্ড থাকবে সাথে সাথেই আমি ওই ভ্যালুটা নিয়ে আমি ওখানে ব্যাক করব। সো 5 নিয়ে আমি ব্যাক করছি এই জায়গায় এখানে, এবং এই জায়গায় মনে করেন আমি রিপ্লেস করে দিচ্ছি যে এতটুকুর জায়গায় আমি বসাই দিচ্ছি কত, মনে করেন এই জায়গাটাতে আমি ওভাররাইট করে দিচ্ছি যেই ভ্যালুটাকে আমি নিয়ে যাচ্ছি সেটাকে, তারপরে আমি 5টাকে বসাই দিলাম। এটাই হচ্ছে আমার রিটার্ন করার সময় কোনো ভ্যালু নিয়ে রিটার্ন। এটা যদি আমার ডাবল হতো তাহলে আমাকে এখানে ডাবল লিখতে হতো, আমাকে যদি মনে করেন বুলিয়ান হতো তাহলে ট্রু অথবা ফলস আমি রিটার্ন করতাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে যখনই আমি রিটার্ন লিখবো সাথে সাথে তো আমি বললাম যে ভ্যালুটা নিয়ে আমি মেথড থেকে বের হয়ে যাচ্ছি, আমি রিটার্নের পরে কোনো লাইন এখানে লিখতে পারবো না, এখানে কোনো লাইন লিখতে পারবো না, কারণ এই লাইন তো কখনো এক্সিকিউট হবেই না। রিটার্ন ও ভ্যালু নিয়ে সাথে সাথে মেথডটা থেকেও বের হয়ে চলে যাচ্ছে কোথায়, যেখান থেকে ওকে কল করা হয়েছিল এখানে। আচ্ছা আমি গেলাম 5 কে আমি এখানে নিয়ে গিয়ে বসাই দিছি। এখন দেখেন আমি একটা কোডের মধ্যে মনে করেন এই কোডের মধ্যেই বলেন আমি ধরেন একটা 5 একটা ভ্যালু জাস্ট নরমালি যদি লিখে রাখতাম, ধরেন এই কোডের মধ্যে 5 যদি একটা ভ্যালু লিখে রাখতাম, তাহলে কি আমার কোডটা কোনো কাজ করতো? আমি তো এটা কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করিনি বা কোনো প্রিন্টের মধ্যে দেইনি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন 5, তাহলে তো প্রিন্টটাকে আমি দেখতে পারতাম, অথবা মনে করেন কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে তারপর আমি প্রিন্ট করতে পারতাম। তো যখন আমি এই পুরো এতটুকু জায়গার বদলে এই জায়গায় আমার ওভাররাইট করে দিলাম এই ভ্যালুটাকে, তখন কিন্তু আমার 5টা আসলে হারায় যাবে। আমি একটা ভ্যালু নিয়ে রিটার্ন করেছি বাট ওই ভ্যালুটাকে কোথাও স্টোর করিনি, হয় আমাকে স্টোর করতে হবে নাহলে ওই ভ্যালুটাকে প্রিন্ট করে দিতে হবে। ঠিক আছে, সো আমরা মেথড কল দেখে আসলে বুঝতে পারবো আমার মেথডটা, এই যে মেথডের বডিটা এখানে যেটা মেথড লিখেছি এটা রিটার্ন টাইপ থাকবে নাকি এটা ভয়েড হবে, মানে ভয়েড হবে নাকি কোনো মানে কোনো কিছু রিটার্ন করবে। কিভাবে দেখেন এখানে কিন্তু আমি যখন 5টা রিটার্ন করলাম 5টা হারায় গেল। সো এটা দুই ভাবে মনে করেন আমরা স্টোর করতে পারি। এক, আপনারা এই মেথড কলটা, মেথড কল বলতে কোনটা বোঝাচ্ছি, এই লাইনটা এটা হচ্ছে আমার মেথড কল। যখন আমার রিটার্ন টাইপ থাকবে মানে এরকম কোন ডেটা টাইপ রিটার্ন করব, আমি কোন ডেটা রিটার্ন করব, আমি মেথড কলটাকে দুই ভাবে লিখতে পারবো। কিভাবে? একভাবে আপনারা মেথড কল দেখলেই বুঝতে পারবেন যে এটা মেথড আমার রিটার্ন করবে কি করবে না, ভয়েড হবে নাকি অন্য কোনো ডেটা টাইপ হবে। এক, এরকম থাকবে আপনার এটা যে একটা ভ্যারিয়েবল ইকুয়াল টু দিয়ে মেথডটা কল হবে। কিরকম, যে ইন্ট ধরেন আমি লিখলাম সাম বা এস ইকুয়াল সাম করো ওর মধ্যে 2,3। আমার এই লাইনটা অ্যাকচুয়ালি এইভাবে হয় এইভাবে লিখতে হবে, একভাবে এভাবে করা যায়।
এখন কি হবে এটা দেখি। যখন আমার মেথডটা এভাবে কল হলো, আমি 5 নিয়ে মনে করেন এখানে রিটার্ন করলাম। সো সাম করো, এই এতটুকু জায়গার মধ্যে বসে গেল আমার, এতটুকু জায়গার মধ্যে বসে গেল কত 5। বললাম এতটুকু জায়গায় রিপ্লেস হয়ে গেল মনে করেন 5 এই বক্সে। সেখানে 5 বসে গেল রিটার্ন করার পর। লেফটে কি আছে, ইন্ট s ইকুয়াল, এখানে তো 5 বসে গেল, তাহলে s ভ্যারিয়েবলের মধ্যে কত স্টোর হলো 5। তার মানে এই ভ্যালুটাকে তুমি এক জায়গায় স্টোর করে ফেললাম। তারপরের লাইনে আমি এভাবে করতে পারি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন কত s। এটা করলেই আমার রিটার্ন করা ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তো s এর ভ্যালু তো 5, আমার 5 প্রিন্ট হবে। তো আমি এই লাইনটাকে মানে যখন রিটার্ন করব তখন এভাবে লিখতে পারবো, অথবা আরেকভাবে করা যায়। আরেকভাবে কিরকম, আরেকটা হচ্ছে প্রিন্ট এলএন এর ভেতরে মেথডটা কল করব, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর ভেতরে আমি মেথডটাকে কল করছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর ভেতরে আমি মেথডটাকে কল করব। এইটাকে সরাই দিই। মানে এর মধ্যে আমার মেথড কলটা কোথায়, সাম করো লিখে ফেলি, সাম করো, ওর মধ্যে 2,3 বসাই। তো এই দুই রকমের একরকম করে আমার মেথড কলটা যদি থাকে তাহলে আমি বুঝতে পারবো আমার এটা রিটার্ন করবে আমার মেথডটা, মানে এখানে ইন্ট হবে বা যে ডেটা টাইপের ডেটা হচ্ছে সেটা আমরা এখানে লিখে ফেলবো। এখানে কিভাবে কাজ করবে, মনে করেন আমরা এই জায়গায় এই লাইনের বদলে বসায় দিলাম এটার বদলে বসে দিলাম আমি এটাকে, এইটাকে বসাই দিচ্ছি মেইন মেথডের ভিতরে, মনে করেন এটা আছে আমি এটাকে বসাই দিচ্ছি। এবার কি হবে, ওখানে উপরের লাইন আরো লাইন আছে ওগুলো এক্সিকিউট করতে করতে এখানে আসলো, এখানে এসে দেখলো আমার একটা প্রিন্ট আছে, বাট প্রিন্টের মধ্যে কি আছে, প্রিন্টের মধ্যে আমার একটা মেথড কল আছে। সো তার মানে তো আমি এই জিনিসটা একদম প্রিন্ট করতে পারছি না। যখনই আমি কোনো জায়গায় মেথড কল দেখবো সাথে সাথেই আমি সেই জায়গা থেকে জাম্প করে ওই ভ্যালুগুলো নিয়ে আমি মেথডের মধ্যে চলে যাব। সো 2 কে বসালাম a তে, 3 কে বসালাম b তে, ভেতরে কাজ করলাম, সামের ভ্যালু 5 হলো, 5 নিয়ে আমি এই জায়গায় রিটার্ন করলাম। তো আমার এই যে বক্সটা দেখতে পাচ্ছেন যেখানে মেথড কল ওর বদলে আমি বসিয়ে দিলাম 5। সো 5টা এখন কার ভেতরে আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর ভেতর তখন 5 বসেছে। এখন কি হবে, আমার 5 ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে, যেটা রিটার্ন করছে সেটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। এটা বুঝছি। তার মানে আমার এই রকম অথবা এই রকম যদি মেথড কল থাকে তাহলে আমার মেথডটা কোনো কিছু রিটার্ন করবে, আদারওয়াইজ ভয়েড হবে। আপনারা এখন এটা দেখে বলেন তো যে আমার মেথড এখানকার মেথডটা কি করছে। এই যে মনে করেন আমার একটা মেথড কল হয়েছে ইভেন্ট চেকার 10, এই মেথড কলটা দেখে কি মনে হচ্ছে, এটা কি রিটার্ন করবে, মানে ভয়েড হবে নাকি কোনো কিছু রিটার্ন করবে? সেটা বুলিয়ান রিটার্ন করবে। এই যে এই মেথডটা আমি ব্লু কালার দেখা যাচ্ছে আমার কার্সরটা, হ্যাঁ মিস। আচ্ছা, তো আপনি দেখেন ইভেন্ট চেকারের ভিতরে আমি 10 পাঠিয়েছি তাই না, এতটুকু। এখন আপনি বলেন, আপনি বললেন বুলিয়ান রিটার্ন করবে, ওটা কি এই ফরম্যাটে আছে অথবা এই ফরম্যাটে আছে, মানে কোনো ভ্যারিয়েবল ইকুয়াল টু দিয়ে মেথডটা কল হয়েছে অথবা প্রিন্টের ভিতরে কল হয়েছে? কোন ভেরিয়েবল ইকুয়ালস টু ফরম্যাটে আছে। কোথায় এখানে ভ্যারিয়েবল তাহলে ইকুয়াল টু ফরম্যাটে আছে, এটা কি আছে? ওকে ওকে ওকে, না 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 মিস। এটা কিন্তু নেই। সো তার বিলাই মানে ভয়েড এটা ভয়েড এটা আমার রিটার্ন করবে। ভয়েড হবে। বাট এটার ক্ষেত্রে দেখেন এই যে মেথড কল আমার এখানে হয়েছে, বাট এটা লেফটে কি আছে, একটা ভ্যারিয়েবল ইকুয়াল টু দিয়ে আমার মেথডটা কল হয়েছে, তাহলে এটা কি হবে,
বুলিয়ান রিটার্ন করবে। বুলিয়ান রিটার্ন করবে, কারণ রিটার্ন করবে বুলিয়ান এবং ওটা বুলিয়ান একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে, এটা দেখে আমি বুঝলাম যে এটা বুলিয়ান হবে। ইস পজিটিভটা এটা একটু বলেন তো, এই যে এই মেথডটা এটা কি রিটার্ন করবে? হ্যাঁ মিস, এটা রিটার্ন করবে, বুলিয়ান রিটার্ন করবে। রিটার্ন করবে। আর এই মেথডটার কথা একটু বলেন, এই মেথড কলটা দেখে জাস্ট বলেন এটা কি রিটার্ন করবে? এটা ভয়েড রিটার্ন করবে। এটা মানে ভয়েড হবে, কোনো কিছু রিটার্ন করছে না। হ্যাঁ তো না, এই মেথড কলটা দেখে আসলে আমি বুঝতে পারবো, যদি এরকম জাস্ট সিম্পল জাস্ট মেথড কলটা থাকে, কোনো ভ্যারিয়েবল ইকুয়াল টু অথবা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর ভিতরে না থাকে, এইরকম শুধুমাত্র থাকে, তার মানে আমার মেথডটা ভয়েড হবে। আর যদি এরকম থাকে যে প্রিন্টের ভেতরে আছে অথবা ভ্যারিয়েবল ইকুয়াল টু দিয়ে, মানে ভ্যারিয়েবল ইকুয়াল দিয়ে দেওয়া আছে, তাহলে হচ্ছে আমার ওটা অবশ্যই রিটার্ন করবে। এটা দেখলাম হচ্ছে আমার কি রিটার্ন করছে এটা। তো রিটার্ন করা নিয়ে কারো কোনো সমস্যা আছে? মেথড কিভাবে রিটার্ন করছে বা কখন ভয়েড হচ্ছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলেন, জিজ্ঞেস করেন। কোনো প্রশ্ন এই পর্যন্ত? ওকে, ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে আমি তাহলে আগাচ্ছি এখান থেকে। আচ্ছা, এখন আমরা এখানে আসি যে ফার্স্ট যেটা টাস্ক, আমি একটা টাস্ক এখানে বুঝাই দিলে আই গেস আপনাদের পারার কথা। আপনাদের এই অ্যাসাইনমেন্টের মানে প্রত্যেকটা মেথডের ভেতরে যেগুলো কোড, সেগুলো আপনারা অলরেডি মানে ল্যাব 1 থেকে শুরু করে এর আগে ল্যাব পর্যন্ত পড়ে এসেছেন। স্ট্রিং, তারপর মনে করেন লুপ, কন্ডিশন, এগুলো প্যাটার্ন, এগুলো নিয়েই মেইনলি আপনাদের সবগুলো এখানকার টাস্ক। বাট এগুলো জাস্ট মেথড দিয়ে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে এখানকার টাস্ক 1টাতে যাই এবং কি বলা হচ্ছে, কিভাবে কোন ফরম্যাটে হচ্ছে আমরা লিখবো সেগুলো একটু দেখি। আমার টাস্ক 1 যেটা, সেটাতে প্রথমে কি দেওয়া আছে যে টাস্ক 1, এই টাস্কের মধ্যে ABCD 4টা সাব টাস্ক মেইনলি আছে। সো 4টা সাব টাস্ক বলতে আমাকে 4টা মেথড লিখতে হবে। এবং কি বলেছে, ABCD শুড বি রিটেন ইন এ সিঙ্গেল জাভা ফাইল। তার মানে আমি একটা সিঙ্গেল জাভা ফাইলের মধ্যে এখানকার সব টাস্ক গুলো করব, মানে একটা সিঙ্গেল জাভা ফাইলের মধ্যে আমি সব মেথড গুলো ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, ওকে, দেখি তাহলে আমি কি করব। প্রথমে আমাকে মেইনলি একটা সিঙ্গেল জাভা ফাইলের মধ্যে লিখতে হবে, মানে কি আমাকে পুরোটা একটা ক্লাসের মধ্যেই লিখতে হবে। একটা জাভা ফাইল মানে কি একটা পুরোটা একটাই ক্লাস। তো আমি লিখে ফেলি যে পাবলিক ক্লাস টাস্ক 1, এটা আমি একটা ক্লাস লিখে ফেললাম। ক্লাস লিখে আমরা সাধারণত নরমালি কি করি, একটা মেইন মেথড লিখি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ঠিক আছে, আমি মেইন মেথড লিখে ফেললাম। মেইন মেথড লেখার পর আমাদের কি কাজ আছে, আমাকে প্রথমে বলা হচ্ছে আমি টাস্ক এ যেটা, সেটার কাজ শুরু করি। তো আমাকে বলা হচ্ছে রাইট এ মেথড কল ইভেন্ট চেকার। ইভেন্ট চেকার নামে একটা মেথড লিখো that takes an integer number as its argument and prints whether the number is even or odd inside the method। তার মানে ইভেন্ট চেকার নামে একটা মেথড লিখতে বলেছে এবং যে মেথডটা কি করবে, ইভেন হবে নাকি অড হবে এই ভ্যালুটা সেটাকে মেথডের ভেতরে প্রিন্ট করতে হবে। তো যেহেতু এটা আমার ভয়েড মেথড, ও জাস্ট এই যে এই ভ্যালুটাকে মেথডের ভেতরে প্রিন্ট করে দেবে। তাহলে মেথডটাকে আমি কল করব কোথা থেকে, এই যে ইভেন্ট চেকার মেথডটাকে আমি কল করব কোন জায়গা থেকে, কল করছি আমি এখান থেকে, আমার মেইন মেথড থেকে আমি কল করছি প্রথমে। তো আমি লিখছি যে মনে করেন মেথড কল ফর টাস্ক 1, এটা আমি কমেন্ট করে লিখে দিলাম যেটা আমার টাস্ক 1 এর জন্য মেথড কল। তো টাস্ক 1 এর জন্য মেথড কল 1 কি বলা হলো যে ইভেন্ট চেকার নামে একটা মেথড লিখো যে একটা ইন্টিজার আর্গুমেন্ট অ্যাজ ইটস আর্গুমেন্ট নিবে এন্ড
এই আর্গুমেন্টের ভ্যালুটা এই যেটা 10 মানে যেটা ভ্যালু হোক না কেন সেটা আমার ইভেন হবে নাকি অড হবে সেটা আমি মেথডের বডির ভিতরে লিখবো। ওকে, যখন আমি মেথড কলটা লিখলাম আমাকে মেথডের বডিটা তো পুরো মেথডটা তো লিখতে হবে। কোথায় লিখছি দেখেন, আমি কিন্তু টাস্ক 1 ক্লাসটার ভেতরেই লিখছি, কিন্তু মেইন মেথডের বাইরে। মানে মেইন মেথডটা যেরকম একটা মেথড টাস্ক 1 ক্লাসের ভেতরে, আমি আরেকটা মেথড সেম ক্লাসে লিখছি। ব্ল্যাক কালার করে পাবলিক স্ট্যাটিক। সো এই মেথড আমাকে কি বলা হচ্ছে যে ইনসাইড দ্য মেথড প্রিন্ট করতে বলা হচ্ছে যে নাম্বারটা ইভেন নাকি অড। কেউ কিছু বললেন? না কুইজ হবে না। সো ইভেন চেকার মেথডটা আমি দেখে বুঝতে পারছি যে দেখেন নেবে এবং প্রিন্ট ইনসাইড দ্য মেথড, এই কথাটা যখন আপনারা দেখবেন এরকম টাইপের কিছু তখন মেইনলি আপনারা বুঝতে পারবেন যে এটা একটা ভয়েড মেথড। সো পাবলিক স্ট্যাটিক আমি লিখছি ভয়েড কি নাম, ইভেন চেকার, ইভেন চেকার। ওকে, সো ইভেন চেকার মেথডটা কয়টা এখানে আমি প্যারামিটার লিখতে হবে ইভেন চেকার মেথডের জন্য, কয়টা এবং ডেটা টাইপ কি? মিস একটা একটা আর্গুমেন্ট দিতে হবে হ্যাঁ, আর ডেটা টাইপ ইন্টিজার এবং ডেটা টাইপ কি হবে ইন্টিজার। সো ইন্ট ধরেন আমি দিলাম নাম, একটা ভ্যারিয়েবলের নাম। ওকে, দেওয়ার পর আমি মেথডের ভিতরে ঢুকলাম। তাহলে কি করতে হবে, এই নাম এই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে ওটা যদি ইভেন হয় আমি ইভেন কথাটা প্রিন্ট করব, আদারওয়াইজ আমি অড কথাটা বা অড স্ট্রিংটা প্রিন্ট করব। তাহলে এর আগে এটা তো আমরা মানে ল্যাব 2 এর মনে হয় টাস্ক ইফ এলস এর কাজ, শুধু যে ইফ নাম mod 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় মানে এটা ইভেন। তো যদি ইভেন হয় আমি কি করব, এলএন এর ভিতরে আমি দিয়ে দিব ইভেন, এই কথাটা আমি প্রিন্ট করে দিলাম কারণ এইভাবে প্রিন্ট করা হয়েছে। যদি এটা ইভেন হয় আমি ইভেন কথাটা প্রিন্ট করে দেব স্ট্রিংটা। ওকে, আর যদি না হয় তার মানে কি এলস মানে আমি অড প্রিন্ট করে দিলাম। তাহলে দেখেন এতটুকু আমার মেইন মেথড আর এটা হচ্ছে আমার ইভেন চেকার, এটা হচ্ছে আমার ইভেন চেকার মেথড। ইভেন চেকার মেথডটা কিন্তু আমার টাস্ক 1 ক্লাসের মধ্যেই আছে। টাস্ক 1 ক্লাস এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত এটা আমার মেইন মেথড এতটুকু, আর এটা হচ্ছে আমার ইভেন চেকার মেথড। এই যে আমি বলছি যে প্যারামিটার নিচ্ছি নাম, এই যে ভ্যারিয়েবল আমি বলছি নাম, এই ভ্যারিয়েবলটাকে কি আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো অথবা এই লাইন থেকে কি প্রিন্ট করতে পারবো নামটাকে? মিস বুঝলাম না কোন লাইন। এই যে নাম একটা ভ্যারিয়েবল না, হ্যাঁ মিস। না এই নাম ভ্যারিয়েবল ও না এখান থেকে প্রিন্ট করা যাবে না। এখান থেকে প্রিন্ট করতে পারবো বা কোনো অ্যাক্সেস করতে পারবো না আপু কিছু করতে পারবো না। সো আমরা সরি না মিস। নামটাকে এখান থেকে প্রিন্ট করতে বা অ্যাক্সেস করতে পারবো না। এই নাম যেটা ভ্যারিয়েবল সেটা হচ্ছে এই মেথডের লোকাল ভ্যারিয়েবল। সো এই নামটা শুধুমাত্র এই জায়গা থেকে শুরু করে এই এতটুকু স্কোপের মধ্যে কাজ করবে। সো এই নামটা শুধুমাত্র এই যে এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেটের মাঝখান পর্যন্ত আমি ইউজ করতে পারবো। এর বাইরে তার মানে এটার উপরে অথবা মানে এই মেথডের উপরে অথবা নিচে অন্য কোনো জায়গা থেকে আমি এটাকে ইউজ করতে পারবো না। যখনই আমার মেথডটা কল হবে তখন এই ভ্যারিয়েবলটা আমার ইউজ করা স্টার্ট করা হবে, আদারওয়াইজ এই মেথডের আসলে কোনো দরকার নেই বা অন্য জায়গা থেকে আমি ইউজ করতে পারছি না।
ঠিক আছে, যেটাকে এই ভ্যারিয়েবলটাকে আমরা বলছি যে এই মেথডের লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, তো এটা বুঝলাম হচ্ছে আমার ইভেন্ট চেকার মেথড, সেটা হচ্ছে ভয়েড। এটা হচ্ছে আমার টাস্ক 1 যেটা, সেটার মেথডটা আমি এখানে লিখে দিই যে এটা হচ্ছে আমার টাস্ক 1 না, টাস্ক এ দিই, এখানে এ হবে টাস্ক এ, এতটুকু এখান থেকে এ পর্যন্ত। এখন পরের টাস্কটাতে আসি। পরের টাস্কে কি বলা হচ্ছে, রাইট এ মেথড কল is even that takes an integer number as an argument, same এর আগের মতোই, and returns boolean true if the number is even, otherwise return boolean false। আপনাদের পরীক্ষার সময় কিন্তু এভাবে যে মেথড কল করে দেখানো হবে সেটাও কিন্তু না, আপনাদের কথা দিয়ে বুঝতে হবে যে আমার মেথডটা কি রিটার্ন করবে নাকি ভেতরেই প্রিন্ট করবে। আচ্ছা, আপনারা কতটুকু শুনেছেন? আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমার কথা এখন শোনা যাচ্ছে? ইয়েস মিস, এখন শোনা যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের পরীক্ষার সময় এভাবে মেথড কল কিন্তু নাও দেখাতে পারে, ঠিক আছে? তো আমাদের জাস্ট এরকম করে তো থাকবে যে রাইট এ মেথড এটা, যেটা কি রিটার্ন করবে নাকি ইনসাইড দ্য মেথড প্রিন্ট করবে, এরকম। সো আপনাকে তখন এই কথাগুলো দেখেও কিন্তু বুঝতে হবে যে আমার মেথডটা কি ভয়েড হবে নাকি হচ্ছে কোনো রিটার্ন টাইপ থাকবে। দেখেন এখানে কিন্তু বলা হচ্ছিল যে এটা ইভেন হবে নাকি অড হবে সেটা ইনসাইড দ্য মেথডে প্রিন্ট করতে হবে, মেথডের ভেতরে প্রিন্ট করতে হবে। বাট সেকেন্ডটাতে কি বলা হচ্ছে যে ইভেন হবে নাকি অড হবে, returns boolean true if the number is even, otherwise return boolean false। তো যখন আমি এখানে রিটার্নস দেখছি তার মানে আমার কোনো কিছু এখানে কিন্তু রিটার্ন করা লাগছে, এগুলো দেখে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে মেথড কলটা এখান থেকে একটু কপি করে ফেলি। এটা হচ্ছে টাস্ক বি এর জন্য। এটা হচ্ছে টাস্ক বি এর জন্য এতটুকু পার্ট। আপনাদেরকে যদি মনে হয় বলা হলো যে রিটার্ন করতে হবে, তো মেথডটাকে কল করার সময় কিন্তু আপনাকে এইভাবে জিনিসটা লিখতে হবে। মেথডটাকে কল এভাবে যে কোনো ভ্যারিয়েবল ইকুয়াল টু দি মেথড কল অথবা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর ভিতরে মেথডটা কল করে দেখাতে হবে কিন্তু তখন, যদি এই মেথডটা আপনারা এখানে ওটা লিখেন। সো এটা হচ্ছে আমার টাস্ক বি। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা দেখলাম যে আমাদের আরেকটা মেথড লিখতে হচ্ছে ইজ ইভেন, যে এই নাম্বারটা ইভেন কিনা সেটা আমাকে এখন রিটার্ন করতে হবে। সেম ভাবেই আমরা এটা করব, সেম কাজই তো। এখানে আমরা ইভেন নাকি অড মেথডের ভেতরে প্রিন্ট করে দিয়েছি, বাট এটার ক্ষেত্রে যেহেতু রিটার্ন করবে তো আমরা এখানে প্রিন্ট করে দিব না, আমরা ইভেন আর অডটাকে রিটার্ন করে দিব। এটাকে কপি করে ফেলি। আমি কিন্তু সেম ক্লাসের মধ্যেই লিখছি। তো এইবারের আমার মেথডটা হবে is even নাম। তো is even মেথডটা কি রিটার্ন করবে? বুলিয়ান ভ্যালু। যেহেতু বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, আমার এখানের টাইপ যেটা সেটা আমাকে বুলিয়ান দিতে হবে, ভয়েড তো আর এখন হবে না। ইজ ইভেন মেথডটা বুলিয়ান রিটার্ন করবে এবং কয়টা প্যারামিটার? আমার এখানে একটা প্যারামিটার হলেই হবে, কারণ এখানে ও একটা ভ্যালুই পাঠাচ্ছে। ওকে, তো কি করব যে ইভেন হলে আমি ট্রু রিটার্ন করব,
অড হলে আমি ফলস রিটার্ন করব। তো এখানে দেখি যদি ইভেন হয় আমরা আগে প্রিন্ট করে দিতাম, এখন আমরা প্রিন্ট করব না, প্রিন্ট না করে এই জায়গায় রিটার্ন করে দিব রিটার্ন ট্রু। আর যদি আমার এখানে অড হয় আমি এই জায়গায় প্রিন্ট রিটার্ন করে দিব ফলস। যখন ইভেন হবে আমি রিটার্ন ট্রু এই কথাটা নিয়ে বা এই বুলিয়ান ভ্যালুটাকে নিয়ে আমি ওর মেথড কলে রিটার্ন করব, গিয়ে এই এতটুকু জায়গায় আমি ট্রু অথবা ফলস বসাই দিব এখানে। আর লেফটে কি আছে বুলিয়ান রেজাল্ট, সো রেজাল্টের ভ্যালু ট্রু হবে অথবা ফলস হবে। এর পরের লাইনে যখন আমি রেজাল্টটা প্রিন্ট করে দিব তখন আমার রেজাল্টটা এখানে প্রিন্ট হয়ে যাবে, ট্রু অথবা ফলস প্রিন্ট হয়ে যাবে। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, তাহলে এর পরের টাস্কটা দেখেন কি বলা হচ্ছে। Write a method called isPositive that takes an integer number as an argument. Same এর আগের মতো একটা নেবে and returns boolean true if the number is positive, otherwise return boolean false. তাহলে এটার রিটার্ন টাইপ কি হবে? isPositive মেথডের void মিস বুলিয়ান। boolean হবে। এই যে আমরা আউটপুট দেখেও বুঝতে পারছি এবং এখানেও দেখতে পাচ্ছি যখন মেথডটা কল হলো লেফটে যে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা হচ্ছে এটা হচ্ছে বুলিয়ান একটা ডেটা টাইপ। ওকে, আমি এখন মেথড টাস্ক এটার জন্য আমি লিখে ফেলি। এখন আমি যে মেথডটা লিখব সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ইজ পজিটিভ। একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ সেটাও। সো পজিটিভ নেগেটিভ মানে কি, আমার নাম্বারটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি বলছি পজিটিভ মানে ট্রু রিটার্ন করব, আর নাম্বারটা যদি নেগেটিভ হয় তাহলে আমি ফলস রিটার্ন। আমি এখানে আমাকে গ্রেটার দেন ইকুয়ালও দিতে পারি, যদি 0 কে পজিটিভ করতে চান সেক্ষেত্রে। আচ্ছা, এটা মেথডের বডিটা লিখলাম, এখন তো আমার মেথড কলটাও করতে হবে এখান থেকে এখান থেকে। সো আমি এবার টাস্ক সি যেটা সেটার মেথডটা কলটা করি। আচ্ছা, আপনারা এটা দেখে একটু বলেন তো, আমি জাস্ট এটা তো মেইন মেথডের ভেতরে এগুলো আছে এই মেথড কলগুলো। এটা হচ্ছে টাস্ক এ, টাস্ক বি, এটা হচ্ছে টাস্ক সি এর জন্য। এখান থেকে কোনো এরর আমাকে দিবে শুধু জাস্ট এতটুকু কোড দেখে? এখান থেকে কোনো এররের লাইন আছে আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে আমার কোনো কিছু ভুল হয়েছে কিনা অথবা কোনো এখান থেকে এরর দেওয়ার সম্ভাবনা আছে কিনা? শুধু এতটুকু, বাইরের গুলো দেখার দরকার নেই যে এর মেথডের কি আছে না আছে, এতটুকু দেখে। না মিস, দেখে মনে হচ্ছে না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে এখানে একটা ভ্যারিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করেছি এবং ইনিশিয়ালাইজ ডিরেক্টলি ইজ মানে রেজাল্ট একটা ভ্যারিয়েবল বুলিয়ান হিসেবে। এই লাইনেও কিন্তু আমি রেজাল্ট নামে সেম নেমে আরেকটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করছি সেম হ্যাঁ নেমে, মিস, এটার জন্য এরর দেবে। এটা কিন্তু আমার এরর দিবে। না মিস। তো আমার এখানে মনে করেন আপনি এটা করতে পারেন যে এটা রেজাল্ট রাখলেন আর এটা মনে করেন করে দিবেন রেজাল্ট 2, এখানেও তাহলে রেজাল্ট 2 টাকে বসাই দিস ভ্যারিয়েবলের নেমটা এখানে আমি চেঞ্জ করে দেব, কারণ এটা তো দুটো তো সেম আছে, আপনারা হচ্ছে এখানে এরর দিয়ে দিবেন। ওকে, তাহলে আমার এই ইজ পজিটিভ মেথডটা কি করলো, একটা নাম্বার নিল এবং যদি পজিটিভ হয় নাম্বারটা ও ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। তো এই এখানে যদি আমি কোনো একটা লাইন লিখি তাহলে কি কাজ করবে? এখানে না ম্যাম, করবে না। না মিস। আমার ক্ষেত্রে এরর দিবে। সো আমরা রিটার্নের পর
কোনো লাইন লিখতে পারবো না। আবার এখানে যখন আমার রিটার্ন করতে বলা হচ্ছে যে বুলিয়ান টাইপ রিটার্ন করতে হবে, আপনি যদি রিটার্ন না করেন তখনও কিন্তু আমাকে এরর দিবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তাহলে আমার 3টা টাস্ক হয়ে গেল, টাস্ক এ, বি আর সি। এ কি করছে, একটা ভয়েড মেথড ইভেন নাকি অড সেটা মেথডের ভেতরে প্রিন্ট করে দিচ্ছে। ইজ ইভেন মেথডটা ইভেন হলে ট্রু রিটার্ন করছে, অড হলে ফলস রিটার্ন করছে। আর এটা পজিটিভ হলে ট্রু রিটার্ন করছে, নেগেটিভ হলে ফলস রিটার্ন করছে। ইজ পজিটিভটা। ডি নাম্বারটা দেখি, এটাতে কি বলা হয়েছে এটা একটু পড়েন। এখানে আমাকে যেটা বলা হচ্ছে, write a method called sequence that takes an integer in its parameter. তো সিকোয়েন্স নামে একটা মেথড লিখতে হবে যেটা মেইনলি একটা প্যারামিটার থাকবে ওর n মেথডের। এখন n থাকলো, নাও if n is positive, so n এর ভ্যালুটা যদি আমার পজিটিভ হয়, then it prints all the even numbers from 0 to n. so n এর ভ্যালুটা যদি পজিটিভ হয় 0 থেকে n পর্যন্ত, এখানে n এর ভ্যালু যেহেতু 10, 0 থেকে n পর্যন্ত সবগুলোর ইভেন নাম্বারগুলোকে আমি প্রিন্ট করব। কিন্তু আমার যদি n এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে কি করব, তাহলে মেইনলি আমি n থেকে শুরু করে -1 পর্যন্ত সব অড নাম্বারগুলোকে প্রিন্ট করব। বুঝছি এতটুকু? সো আমি মেথড Yes, ma'am. কলটা লিখে ফেলি যে এটা আমি নরমালি মনে করেন আগে যেরকম করতাম সেভাবে করাই স্টার্ট করি। আচ্ছা, আমার থার্ড মেথড কল, এটা আমার টাস্ক ডি। সিকোয়েন্স নামে মেথড একটা কল করেছি। সো সিকোয়েন্স মেথডটা কি ভয়েড হবে না রিটার্ন টাইপ থাকবে? রিটার্ন টাইম থাকবে। থাকবে, মিস ভয়েড হবে। ভয়েড হবে। দেখেন, কারণ এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে প্রিন্টস অল দা, মানে n যদি পজিটিভ হয় ওর ভেতরেই মেথডের ভেতরে ইভেন আর অড নাম্বারগুলো প্রিন্ট করতে হবে। মানে পজিটিভ হলে ইভেন গুলো, নেগেটিভ হলে অড গুলো মেথডের ভেতরে আমি প্রিন্ট করে দেব। কোনো কিছু রিটার্ন করতে বলা হয়নি। এবং মেথড কলটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কোনো কিছু রিটার্ন করবে না, মানে ভয়েড হবে। তাহলে আমি এখানে লিখে ফেলি পাবলিক স্ট্যাটিক ভয়েড সিকোয়েন্স। ওইখানে কি নিবে, একটা প্যারামিটার n নিবে। তো আমাকে এখানে বলা হচ্ছে যে আমার n এর ভ্যালুটা যদি n যদি আমার পজিটিভ হয় তাহলে আমি কি করব, 0 থেকে n পর্যন্ত সব ইভেন গুলোকে প্রিন্ট করব, ইভেন নাম্বারগুলো। আর n যদি আমার নেগেটিভ হয় তাহলে তাহলে n থেকে শুরু করে -1 পর্যন্ত সব অড নাম্বারগুলোকে প্রিন্ট করব। তাহলে আমার এখানে ফার্স্ট কন্ডিশনটা কি, যে আমাকে চেক করতে হবে n এর ভ্যালু পজিটিভ নাকি n এর ভ্যালু নেগেটিভ। তো প্রথমে আমি এই জিনিসটা চেক করে ফেলি যে ইফ n গ্রেটার দেন 0 গ্রেটার দেন ইকুয়াল দিলাম, যদি হয় তাহলে আমি কিছু একটা কাজ করব, আর এলস বলে আমি কিছু কাজ করব। তার মানে এখানে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে আমার পজিটিভের কন্ডিশন, আর এলস হচ্ছে আমার নেগেটিভ হলে আমি এখানে যাব। ঠিক আছে, তো যখন পজিটিভ হবে তখন আমার কি করতে হবে, 0 থেকে শুরু করে n পর্যন্ত সব ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করতে হবে। 0 থেকে শুরু করে n পর্যন্ত ইভেন নাম্বারগুলো প্রিন্ট করার জন্য আমার কি লাগবে, আমার একটা লুপ লাগবে। লুপটা কত থেকে কত পর্যন্ত চলবে, জিরো থেকে n পর্যন্ত লুপ চালাতে কত থেকে স্টার্ট করব,
আমি কি আছি? হ্যাঁ মিস আছেন। বলেন 0 থেকে n পর্যন্ত লুপ চালাতে কত দিয়ে স্টার্ট করব? 0 থেকে 0 থেকে। তারপর i less than equal to n আর i প্লাস প্লাস। এখানে আইটা প্লাস বড় প্লাস। হয়ে যাচ্ছে কেন? আমি লুপটা চালালাম। তো এখন আমি কি করব? আমি a0 থেকে n পর্যন্ত প্রত্যেকটা নাম্বার দিয়ে আমার লুপটা চলছে। এখন আমার কি করতে হবে? সব নাম্বারে কি প্রিন্ট করব, নাকি যেগুলো ইভেন সেগুলো? যেগুলো ইভেন শুধুমাত্র সেগুলো পজিটিভের ক্ষেত্রে। তার মানে কি ইভেন চেক করার জন্য আমার একটা কন্ডিশন লাগবে যে ইফ নাম্বারগুলো কি 1 থেকে মানে i থেকে n মানে 0 থেকে n পর্যন্ত, তাহলে i mod 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় আমি প্রিন্ট করব i গুলোকে। আমি দিলাম প্রিন্ট, আপনারা ফুলটা লিখে নেবেন। আইটাকে প্রিন্ট করব, তাই না? তো এটা কিসের কন্ডিশন আমি দিলাম? ইভেনের কন্ডিশন। তো যখন পজিটিভ হবে আমি একটা লুপ চালাই, সকল ইভেন নাম্বারগুলোকে আমি প্রিন্ট করে দিব। আর নেগেটিভ হলে কি হবে? যখন আমার নেগেটিভ হবে মানে আমি এলসে আসবো। এলসে এসে আমাকে কি করতে হবে? একটা লুপ চালাতে হবে n থেকে -1 পর্যন্ত। তখন আমার i এর ভ্যালু কত দিয়ে স্টার্ট করব? n থেকে -1 পর্যন্ত যাওয়ার জন্য n থেকে n দিয়ে তারপর কন্ডিশন কি দিব? greater than equals to -1. Yes miss. গ্রেটার দেন ইকুয়াল টু -1। লেস দেন ইকুয়াল টু। -5 কি -1 এর চেয়ে বড় নাকি ছোট সেটা বলেন। ছোট। ছোট। তার মানে আমার i এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত লেস দেন ইকুয়াল -1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো। আর i এর ভ্যালুটা কি বাড়াবো নাকি কমাবো? বাড়াবো। বাড়াবো কিন্তু, কারণ -5 তার এক ঘর বাড়ায় হচ্ছে -4, এইভাবে কিন্তু বাড়াচ্ছি আমি। আমি কিন্তু ইন্টিন্ট কিছু দিলাম না, আপনারা এগুলো কিন্তু দিবেন। এখন আমাকে কি করতে হবে? অর্ডার কন্ডিশন দিতে হবে যে ইফ i mod 2 not equal 0 যদি হয় তাহলে আমার এখানে আমি বলছি প্রিন্ট i। এটাই তো কোড, তাই না? এটাই তো আমার চেয়েছে। কিন্তু এই কোডে একটা কথা বলা হচ্ছে যে you must call the methods from 1b and 1c, otherwise this task would be considered invalid। 1b আর 1c এর মেথডগুলো কি কি ছিল? is even আর is positive। তার মানে আমাদের এই is সিকোয়েন্স মেথডের ভেতর থেকে আপনার is even আর is positive এই মেথডগুলোকে কল করে কাজ করাতে হবে। is even আর is positive এগুলোকে কল দিয়ে কাজ করাতে হবে, অবশ্যই এখানে ইউজ করতে হবে। তো আমি তো মেইন মেথড থেকে তো কল দিতেই পারি, তাই না? মেইন মেথড থেকে তো এগুলোকে আমি কল দিচ্ছি। আবার অন্য মেথড থেকেও, এগুলো তো আরেকটা মেথড, সিকোয়েন্স তো আরেকটা মেথড, এর মধ্য থেকেও আমি এই মেথডগুলোকে কল দিতে পারবো। কেন? সিকোয়েন্সের মধ্য থেকেও কিন্তু আমি ইজ পজিটিভ আর ইজ ইভেন কে কল দিতে পারবো, কারণ এই সবগুলো মেথড কিন্তু একটা ক্লাসের মধ্যেই আছে, সেজন্যই কিন্তু আমি এগুলোকে আমি কল দিচ্ছি এখান থেকে। আর সবগুলো যেহেতু স্ট্যাটিক, তো স্ট্যাটিক মেথড থেকে আরেকটা স্ট্যাটিক মেথডকে আমি কল দিতেই পারি। আচ্ছা, তাহলে দেখেন তো আমি ইজ ইভেন মেথডটাকে কোথায় কল দিব? ইজ ইভেন মেথডটা আমাকে কি রিটার্ন করে? এটা আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করে। আর ইজ পজিটিভ কি করে? ইজ পজিটিভও আমাকে ট্রু অর ফলস রিটার্ন করে। তাহলে কোথায় ইউজ করবো এগুলোকে একটু বলেন তো? আমি পজিটিভ কোথায় চেক করেছি?
এই জায়গায় আমি লিখেছি n গ্রেটার দেন 0, এই কন্ডিশন ট্রু হলে আমি বলছি পজিটিভ। এখন আমি এই জায়গায় এটা না লিখে আমাকে যেহেতু ইজ পজিটিভ মেথডটা ইউজ করতে হবে, আমি এটা এভাবে লিখতে পারবো না। ইফ এর ভেতরে ইজ পজিটিভটাকে কল দিলাম এবং কোন ভ্যালুটাকে আমি ইজ পজিটিভ চেক করছি, n n কে। তো ইজ পজিটিভকে আমি এই জায়গায় বসাই দিলাম। তো ইজ পজিটিভ আমাকে কি রিটার্ন করবে, ট্রু অথবা ফলস। সো আমার যদি মনে করেন ও কি করবে দেখেন, এই মেথডের ভিতরে আসলো, ইফের ভেতর যখন ও পাচ্ছে ইজ পজিটিভ, ও কি করলো এখান থেকে ইজ পজিটিভের মধ্যে চলে গেল, ইজ পজিটিভ কারণ n এর ভ্যালু হচ্ছে 10, ও 10 নিয়ে এই মেথডের মধ্যে চলে গেল। তো 10 নিয়ে গেল কোথায়, আমার ইজ পজিটিভের মধ্যে এই জায়গাটাতে গিয়ে n এর ভ্যালু যেহেতু 10, আমার নামের ভ্যালুটাও 10 বসাই দিল। তারপর চেক করলো এটা কি আমার পজিটিভ নাম্বার, ইয়েস 10 আমার পজিটিভ, সেজন্য ও কি রিটার্ন করবে, ট্রু। তো ট্রু রিটার্ন করলো, ট্রু রিটার্ন করলে ও ট্রুটাকে নিয়ে কোথায় ব্যাক করবে, যেখান থেকে ইজ পজিটিভটা কল করা হয়েছে, মানে এই লাইনে এই এতটুকু জায়গায়। তো কি করবে, ট্রুটাকে নিয়ে এসে এই জায়গায় বসাই দিবে, এতটুকু জায়গায় ট্রু বসাই দিবে। কি বসালো, মনে করেন ট্রু যদি হয় তাহলে এখানে ট্রু বসে দিবে। তো ইফ কন্ডিশনের ভেতরে যখন আমি ট্রু পাই তখন কি ইফের ভেতরে আমি ঢুকতে পারি নাকি ফলস হলে ঢুকতে পারি, দেখেন এখানে কিন্তু ও রিটার্ন করলো ট্রু। সো ইফ কন্ডিশনের ভিতরে যখন আমি ট্রু পাই তখনই কিন্তু আমি ইফের এই ব্লকের ভিতরে আমি ঢুকতে পারবো। তো আমি ঢুকলাম, ধরেন ও ট্রু যদি রিটার্ন করে তাহলে আমি ঢুকতে পারলাম, বাট যদি ফলস রিটার্ন করে আমি কিন্তু ইফের ভিতরে যেতে পারবো না, আমাকে এলসে আসতে হবে, তখন আমি এখানে আসবো। ওকে, এটা আসলো। তারপর কি করলো, এখন আমাকে লুপ চালাচ্ছি, যেহেতু ট্রু আমি কি করব, আমাকে কি করতে হবে 0 থেকে n পর্যন্ত সকল ইভেন নাম্বার প্রিন্ট করতে হবে। তো আমি একটা লুপ চালালাম, লুপ চালানোর পর আমি এখানে কন্ডিশন চেক করছি i mod 2 = 0, মানে ইভেনটা চেক করছি। তো ইভেন আমি এভাবে চেক না করে আমার অলরেডি যেহেতু মেথড লিখাই আছে সেটাকে তো আমি রিইউজ করতে পারি। তাহলে এখন আমি কাকে ইভেন অর চেক করব, আমি এই জায়গাটাতে ইজ ইভেন মেথডটাকে কল দিলাম। ইজ ইভেন মেথডটাকে কল দিয়ে আমি কোন ভ্যালুটাকে চেক করব যে ইভেন নাকি অর, i কে। তো ও কি করবে, এই ইজ ইভেন মেথডটা i কে নিয়ে ও চলে যাবে ও এখানে, কারণ ও আইটা এই মেথডটা যখন আমি এটা কল পেলাম সাথে সাথে এখানে আবার চলে যাবে। তো প্রত্যেকবার i এর জন্য ভ্যালু নিয়ে ও মেইনলি এখানে চলে যাচ্ছে যে i এর ভ্যালু কি ইভেন, i এর ভ্যালু ইভেন হলে ও ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস। সো আমার যদি মনে করেন ইভেন হয়, যদি ওটা ইভেন হয় তাহলে ইফের ভিতর ঢুকবে, ওই i এর ভ্যালুটা প্রিন্ট করবে। আর যদি অড হয় মানে ইভেন না হয় মানে ফলস রিটার্ন করে তাহলে ইফের ভিতর ঢুকবে না, ওই নাম্বারটাকেও প্রিন্ট করছে না। তখন দেখেন আমার এখানে দেখেন শুধুমাত্র ইভেন গুলো প্রিন্ট হচ্ছে, অড গুলো আমার প্রিন্ট হচ্ছে না। ওকে, তাহলে আমার এইখানে কি করতে হবে দেখেন, যদি এখানে আমার নেগেটিভ মানে ফলস পাই তাহলে তো আমি এলসে আসলাম মানে নেগেটিভ, তখন আমাকে তো এই জায়গাটাতে কন্ডিশন বসাতে হবে। এটাতে আমি কি কন্ডিশন বসাবো, সেম মেথডটা কিন্তু আমাকে এখানে আবার ইউজ করতে হবে। এটা আমার অড এর কন্ডিশন, কিন্তু অড। সো ইজ ইভেন মেথডটাকে আমাকে ইউজ করতে হবে। এখন দেখেন তো এভাবে লিখলেই আমার কি হয়ে যাবে, অড এর ক্ষেত্রে আগে একটা নট দিতে হবে, হ্যাঁ হ্যাঁ আগে একটা নট দিতে হবে। সেটা দেওয়া যায়, আপনারা চাইলে এখানে একটা নট ইজ ইভেন দিতে পারেন, অথবা এভাবে করতে পারেন যে ইজ ইভেন মেথড অড হলে কি রিটার্ন করে, ইজ ইভেনটা ফলস রিটার্ন করে। তো আপনারা করতে পারেন যে ইজ ইভেন মেথডটা যেটা রিটার্ন করবে সেটা যদি ইকুয়াল ইকুয়াল ফলস হয় তার মানে তো সেটা অড, অড হলে আমি সেটাকে প্রিন্ট করে দেব। স্পেস দিয়ে প্রিন্ট করবেন, এটা হচ্ছে যেখানে যেরকম করে প্রিন্ট করতে বলা হয়েছে সেভাবে জাস্ট প্রিন্ট করবেন। ফরম্যাটটা দেখাই দিলাম এখানে।
বুঝছেন কিভাবে রিটার্ন হচ্ছে, কোথা থেকে কল হচ্ছে। তো যখনই আমার ইফের কন্ডিশনের ভেতরে মেথড কল থাকুক আর যেখানেই থাকুক না কারণ আমি সেখান থেকে জাম্প করে ওখানে গিয়ে কাজ করে আবার ওখানে ব্যাক করবো। এটা পুরোটা দেখাই একটু আপনাদেরকে, পুরো কোডটা দেখেন আপনারা যে পুরো কোডটাই কিন্তু আমার একটা ক্লাসের ভেতরে আছে, টাস্ক 1 মানে একটা ফাইলের ভেতরে আছে। ওটার ভেতরে এতটুকু আমার মেইন মেথড, এটা হচ্ছে আমার ইভেন্ট চেকার মেথড, তারপর হচ্ছে আমার ইজ ইভেন্ট মেথড, তারপর হচ্ছে আমার ইজ পজিটিভ, আর তারপর হচ্ছে আমার সিকোয়েন্স মেথডটাও আছে। সিকোয়েন্স মেথডটা কি করছে, ওর ভেতর থেকে আবার বাকিগুলোকেও আবার কল করছে। এটা হচ্ছে আমার সিকোয়েন্স, ওটা ক্লাস হচ্ছে। মেথড নিয়ে কোনো কনফিউশন আছে? কিভাবে লিখবো এটা নিয়ে আপনারা এই অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা টাস্ক আলাদা আলাদা ভাবে পারেন, বাট ওগুলো জাস্ট মেথড ইউজ করে আপনাকে মানে কাজ করতে হবে। যেমন এইটাতে দেখাই, টাস্ক 2টাতে আপনাকে ফার্স্ট যেটা টাস্ক, সার্কেল এরিয়া নামে একটা মেথড লিখতে হবে। সার্কেল এরিয়া কি করে, সার্কেল এরিয়া নামে একটা মেথড লিখতে হবে যে হচ্ছে একটা ভ্যালু পাঠায় আর, মানে রেডিয়াসের ভ্যালুটা পাঠাবে। তো সার্কেলের যদি আমি রেডিয়াস জানি, আমি এরিয়াটা বের করতে পারবো না, পাই আর স্কয়ার। ও একটা ইন্টিজার ভ্যালু নিবে এবং ওর মানে এরিয়া যেটা সেটা রিটার্ন করবে। দেখেন বলা হচ্ছে রিটার্ন করো, কি টাইপের রিটার্ন করব আমি, সার্কেলের এরিয়ার ডেটা টাইপ কি হবে বলেন তো? ডাবল। ডাবল, কারণ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাবল। এবং এখানে বলে দেওয়া হচ্ছে যে রিটার্ন করবে, আমি বুঝতে পারছি রিটার্ন টাইপ থাকবে। তারপর আরেকটা মেথড স্ফিয়ার ভলিউম, তো মেইনলি ও স্ফিয়ারের ভলিউম রিটার্ন করবে। তো এই মেথডটা কি নিচ্ছে এ দেখেন, এখানে আমি এটা মানে আগে ডাউনলোড করা, ও এখানে নিবে হচ্ছে মনে হয় একটা ডাবল। এটা হচ্ছে আমার জি, আগে ডাবল ডাউনলোড করা ছিল ভলিউম, তো, হ্যাঁ ডাবল আপনারা রেডিয়াস। ফাইলটা দেখলে বুঝবেন যে জায়গাটাতে ডাবল আছে। আমি আগে ডাউনলোড করেছি সেজন্য এখানে ইঞ্চিটা দেখাচ্ছে। সো এই মেথডটা নিবে হচ্ছে একটা ডাবল ভ্যালু, ডাবল রেডিয়াস নিবে এন্ড রিটার্ন করবে কি একটা স্ফিয়ারের ভলিউম। তো আমার স্ফিয়ারের ভলিউমের সূত্রটা কি, 4/3 পাই আর কিউব। এটা তো এটা হচ্ছে আমার একটা ডাবল আকারে রিটার্ন করবে। তাহলে এই মেথডটা আমি জাস্ট এই মেথডটা একটু দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। আপনার স্ফিয়ার ভলিউম কিছুটাকে আপনি মনে করেন কল করলেন। ম্যাম 2 এর সি নাম্বারটা দেখাইলে আই গেস বেটার হতো। এটা আমি একটা জিনিস জাস্ট দেখাই দিচ্ছি, স্ফিয়ার ভলিউমটা কি করব। আচ্ছা স্ফিয়ার ভলিউমের মধ্যে আমি মনে করেন জাস্ট এতটুকু লিখি যে পুরোটা আপনারা এমনি পুরোটা করবেন। আমি একটা জিনিস দেখাই দিচ্ছি এখানে কোন জিনিসটাতে আপনারা ভুল নরমালি করেন, সেটা হচ্ছে ভলিউম লিখলে কি করবেন, মনে করেন ডাবল আপনি একটা ভ্যালু ওই মেথডের ভিতরে একটা ভ্যারিয়েবল নিলেন ভলিউম। আমি ভলিউমটা কিভাবে ক্যালকুলেট করি, যে 4/3 ইন্টু পাই। পাই কিভাবে ইউজ করবেন, ম্যাথ ডট পাই ইউজ করতে পারেন, 3.1416 এটা ইউজ করতে পারেন, যা ইচ্ছা। 4/3 পাই আর কিউব, তাই না? তো আর কিউব আপনারা আর ইন্টু আর দিতে পারেন, এইভাবে লিখতে পারেন, অথবা ম্যাথ ডট পাও দিতে পারেন। আমি ম্যাথ ডট পাও না দিয়ে এটা দিলাম, আপনাদের যেটা ইচ্ছে সেটা। তো ও কি করবে, পুরোটাকে ক্যালকুলেট করে ভলিউম ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিবে। বাট এটার মধ্যে আপনাদের একটা প্রবলেম হবে, কি প্রবলেম কেউ বলতে পারবেন? আপনার এক্সাক্ট যেটা আউটপুট চেয়েছে সেটা কিন্তু আসবে না এই কাজটা যদি ম্যাম 4.0 বাই 3.0 লিখতে হবে। ইয়েস। তো এই জায়গায় আপনি যখন এইভাবে 4/3 করেন, ও তো মনে করেন লেফট টু রাইট ক্যালকুলেট করতে করতে যায়, ও 4/3 এর যেটা ভ্যালু সেটা কিন্তু ইন্টিজারে ক্যালকুলেট করে, কারণ 4ও একটা ইন্টিজার 3ও একটা ইন্টিজার, ও ফ্র্যাকশনাল ভ্যালুটা নেয় না। সেজন্য কি করতে পারেন, যে এখানে 4.0 অথবা 3.0 বা দুটোই 4.0 3.0 এভাবে করতে পারেন, অথবা এর সামনে মনে করেন আপনারা ডাবলে কনভার্ট করতে পারেন 4টাকে, যে কোনো একটা কিছু করতে পারেন, মানে এরকম 4.0 এভাবে নিতে পারেন।
তখন দেখেন ডাবল বাই একটা ইন্টিজার করলে আমরা ডাবলই পাবো। সো এতটুকু পার্ট থেকে আমরা মেইনলি একটা ডাবল ভ্যালু পাবো, আর বাকিগুলো থেকে আর কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে এটা। সো এইভাবে আপনারা সার্কেল এরিয়া, ভলিউম, স্ফিয়ার ভলিউম এটা বের করবেন। থার্ড যেটা, তাহলে আমাদের কি কি মেথড হলো? একটা মেথড হচ্ছে সার্কেল এরিয়া, আর একটা হচ্ছে স্ফিয়ার ভলিউম। থার্ড যেটা মেথড সেটা হচ্ছে ফাইন্ড স্পেস। সো ফাইন্ড স্পেস মেথডটা কি করছে, যে একটা ইন্টিজার নিচ্ছে আর একটা স্ট্রিং নিচ্ছে। সো স্ট্রিং, এই ইন্টিজারটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এই ইন্টিজার যেটা, সেটা কিন্তু আমার এখানে দেখেন ইন্টিজার ডায়ামিটার। সো ফার্স্ট সেটা কিন্তু ডায়ামিটার, তারপর এটা কিন্তু মানে কোন টাইপের আমি মানে ক্যালকুলেশন করতে চাচ্ছি, এরিয়া নাকি ভলিউম বা যেটাই চাচ্ছি না কেন, কার কোন শেপের বা শেপ নেম চাচ্ছি, সেটা হচ্ছে এখানে আছে, সেটা আমি পাঠালাম। যখন আমি এখানে সার্কেল পাঠাচ্ছি, ও আমাকে কি করবে, সার্কেলের এরিয়া এখানে প্রিন্ট করে দিবে। তাকে ইউজ করে এই যে সার্কেল এরিয়া মেথডটা, ওই মেথডের ভিতর থেকে কল করে আমার সার্কেলের এরিয়া প্রিন্ট করে দিবে। তো সার্কেল এরিয়া মেথডটা কল করার সময় আমি কি কি ভ্যালু পাস করি বলেন তো? এই মেথডটাকে কল করার সময় কি ভ্যালু? এই যে রেডিয়াস, ইন্টিজার। হ্যাঁ, একটা রেডিয়াস পাস করি। বাট এখানকার যে ভ্যালুটা আছে এটা কিন্তু রেডিয়াস না, এটা কি ডায়ামিটার। তো আমি মনে করেন আমি পেলাম এখানে সার্কেল। তো সার্কেল যদি আমার এখানে স্ট্রিংটার নেম বা এখানকার নেমটা যদি সার্কেল হয়, আমার কি বের করতে হবে? সার্কেল এরিয়াটা কল দিতে হবে, ওর মধ্যে তো রেডিয়াসটা পাঠাতে হবে, বাট আমার কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু ডায়ামিটার। সো Diameter by ডায়ামিটারকে 2. রেডিয়াসে কনভার্ট করে বা 2 দিয়ে ভাগ করে তারপর আমি ওটা কল করব। এরপরে আমার যদি নেমটা এখানকার এটা যদি স্ফিয়ার হয়, তাহলে কি করব, কি বের করব তখন আমি? তখন কিন্তু আমি Volume. স্ফিয়ারের ভলিউম প্রিন্ট করব। ইয়াস। তো কি করব, ওটা করার জন্য আমার স্ফিয়ার ভলিউম, আমার একটা মেথড আছে, তার মধ্যে আমাকে একটা রেডিয়াস পাঠাতে হবে। তো এই যে এই ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করে আমি এখানে পাঠাবো, তাহলে আমার ওটা রিটার্ন করবে। আচ্ছা, এগুলা কি এই ফাইন্ড স্পেস মেথডটা কি ভয়েড নাকি কোন রিটার্ন টাইপ থাকবে? কিছু রিটার্ন করবে? Void. তো এটা কিন্তু ভয়েড। তো এটা কিন্তু ভয়েড। সো ও কি করবে, এই ফাইন্ড স্পেস মেথড ওর ভেতরেই কিন্তু প্রিন্ট করবে। তাহলে এই মেথড গুলোকে আপনি কিভাবে কল দিবেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে হ্যান্ডেল করা লাগবে। আচ্ছা, এখন শেপ নেম, সার্কেল আর স্ফিয়ার বাদ দিয়ে অন্য যা কিছু হবে তার জন্য আমি কি প্রিন্ট করব? রং প্যারামিটার। তার মানে আপনাকে জাস্ট কন্ডিশন দিতে হবে যে সার্কেলের শেপ, মানে আপনারা যদি শেপ ইকুয়াল যদি ইকুয়াল দিব না ডট ইকুয়ালস দিব, এই স্ট্রিংটা চেক করার জন্য। ডট ইকুয়ালস সো আমার যদি শেপ মানে নেম ডট ইকুয়াল যদি সার্কেল হয়, আমি সার্কেল এরিয়া যেটা সেটাকে কল করব করে প্রিন্ট করব। আর শেপ নেম যদি আমার স্ফিয়ার হয়, তাহলে আমি স্ফিয়ার ভলিউমটাকে কল করব। এলস মানে বাকি অন্য যা কিছু দেই না কেন আমি প্রিন্ট করে দিব রং প্যারামিটার। আচ্ছা, আমাকে জাস্ট এটা বলেন যে আমি ফাইন্ড শেপটা একটু দেখাই এখানে। মনে করে লিখলাম যে ফাইন্ড শেপ পাবলিক স্ট্যাটিক ভয়েড find shape কি find space। কি নিল, ইন্ট ডায়ামিটার নিল, আর স্ট্রিং ধরেন আমি নেম নিল। এরকম নিল। তাহলে আমাকে ফার্স্টে ইফ দিয়ে কন্ডিশন দিতে হবে যে আমার এটা যদি ইকুয়াল মানে নেমটা যদি ইকুয়াল যদি কি হয়,
সার্কেল হয় তাহলে আমি কি করব, সার্কেলের এরিয়াটা প্রিন্ট করব। এখন সার্কেল এরিয়া প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? সার্কেল এরিয়া মেথডটা প্রিন্ট মানে কল করতে হবে না? সার্কেল এরিয়া মেথডটাকে তো কল করতে হবে। তাহলে কল করার সময় কি পাস করব বলেন তো? আমাকে রেডিয়াস পাস করতে হবে। তাহলে কিভাবে কি লিখবো আমি এখানে? আমাকে ডায়ামিটার আমি ডি নিয়ে এখানে আসছি, তাহলে সার্কেল এরিয়া যখন আমি কল করব আমাকে কি পাঠাবো আমি এখানে? d/2 দিব। এখানে d/2 কিন্তু দিব, কারণ ডায়ামিটার হচ্ছে আমার ব্যাস আর ব্যাসার্ধ মানে রেডিয়াস, তো সেটা হচ্ছে d/2। এখন এই মেথডটা সার্কেল এরিয়া আমি এইভাবে যদি রাখি, ঠিক আছে, যে সার্কেল এরিয়া মেথডটা আমাকে কি রিটার্ন করবে? রিটার্ন করবে নাকি প্রিন্ট করে দিবে? এতটুকু পার্ট ইন্টিজার প্রিন্ট করবে। প্রিন্ট করে দিবে মানে কোথায়? সার্কেল এরিয়া মিস প্রিন্ট করবে না, মানে রিটার্ন করবে। রিটার্ন করবে তার মানে এই যে এই ভ্যালুটা ও কিন্তু রিটার্ন করে দিবে এই জায়গায়। মনে করেন এখানেও রিটার্ন করে দিচ্ছে এই জায়গায় যেখান থেকে কল করেছি সেখানে, এতটুকুর মধ্যে। তো রিটার্ন করে দিল, বাট প্রিন্ট কি হবে তাহলে? ও কিন্তু জাস্ট রিটার্ন করে দিয়েছে, প্রিন্ট তাহলে আমি কিভাবে করতে পারবো? কোন একটা ভ্যারিয়েবল স্টোর করে অথবা সরাসরি প্রিন্ট স্টেটমেন্টে বসাই দিন। ইয়েস। তো আমরা তাহলে জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এই কথাটা লিখে ওর ভেতরে যদি মেথডটা কল দিয়ে দেই তাহলেই কিন্তু এই ভ্যালুটা এর ভেতরে চলে যাবে। সিস্টেম ডট আউট ডট যা যা লেখা সেটা লিখবো, ওর ভিতরে মেথডটা কল করে দিলে কিন্তু এই ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যাবে। ইফ এর কাজ, এলস ইফে যাব যে আমার ওই নেমটা কি ইকুয়াল স্ফিয়ার হবে, স্ফিয়ার হলে স্ফিয়ারটাকে কল দিব d/2 করে প্রিন্টের ভেতরে, আর এলস অন্য যে কোনো শেপের জন্য আমরা মেইনলি রং প্যারামিটার দিয়ে দেব। তো টাস্ক 3 আপনারা এটা পারার কথা, এটাতে আমি আর কিছু বলছি না। টাস্ক 3, 4 এটা সবই আসলে আগে করেছেন আপনারা। এরিয়া বের করা, তারপর প্রাইম চেক, একটা নাম্বার প্রাইম হলে ট্রু আদারওয়াইজ ফলস, এটা আপনারা এর আগে করেছেন। আপনারা নাম্বারটা প্রিন্ট করেছেন, এখানে রিটার্ন করবেন ট্রু অথবা ফলস। পারফেক্টের জন্য ট্রু ফলস এরকম। তো এই ফোরটাতে মানে সিটাতে মেইনলি দুটো মিলায় আপনাকে একটু বের করতে হবে যে কি করতে হচ্ছে। ওকে, এটাতে দেখেন টাস্ক 5টাতে কি বলা হচ্ছে যে শো ডটস নামে একটা মেথড আছে, শো ডটস এর মধ্যে 5 দিলে ওই মেথডটা আপনাকে প্রিন্ট করে দিচ্ছে 5টা ডট, শো ডটের মধ্যে 3 দিলে ও 3টা ডট দেয়, এভাবে নরমালি প্রিন্ট করে দেয় আর কিছু না। তারপরে মেথডটা কি করে, শো প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম কিভাবে আমরা বের করি, আপনারা এটা কোথায় করেছেন মনে আছে? প্যালিন্ড্রোম প্রিন্ট করা কোন ল্যাবটাতে? স্ট্রিং এন্ডস। স্ট্রিং এ করেছি নাকি? না ম্যাম প্যাটার্নে করেছি। স্ট্রিং এ কিন্তু আমরা একটা করেছি, প্যালিন্ড্রোম চেক করেছি, হ্যাঁ ওটা আলাদা, ওটা করেছি যে ওখানে আমরা একটা স্ট্রিং দিব, এটা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না। আর এখানে কি যে একটা নাম্বার নিব, ওই নাম্বারটাকে আমি প্যালিন্ড্রোম মানে প্যালিন্ড্রোম আকারে প্রিন্ট করব। যে 5 যদি হয় তাহলে কি করব, 1 2 3 4 5 4 3 2 1, 3 হলে কি করব 1 2 3 2 1। আপনারা প্যাটার্নে এই কাজটা করেছেন। তো এই মেথডে কি করবে, একটা নাম্বার দিবে, ওটা হচ্ছে আপনাকে প্যালিন্ড্রোম আকারে প্রিন্ট করতে হবে। শেষ। তারপরে আপনাকে শো ডায়মন্ড নামে একটা মেথড লিখতে হবে, ঠিক আছে? সো শো ডায়মন্ড মেথডটা কি করবে, একটা ভ্যালু নিবে, 5 যদি নেই আমাকে এই আকারে একটা ডায়মন্ড প্রিন্ট করতে হবে। আপনারা এই কাজগুলো পুরোটাই যেটা প্যাটার্নের ল্যাব সেখানে কিন্তু করেছেন। ওখানে এই যে ডটের জায়গায় আপনারা স্পেস প্রিন্ট করেছিলেন,
সো এই জিনিসটাই এখানে। তো আমার এই মেথডগুলো ইউজ করে মানে সি নাম্বারের জন্য মনে করেন আগে স্পেস বা এগুলো প্রিন্ট করার জন্য আমি কি করতাম, জাস্ট একটা লুপ চালাই দিতাম। তো এখানে লুপটা আমি কি করব, মেথডটা কল করব শো ডটস, ও আমাকে এটা প্রিন্ট করে দেবে। তো এই মেথডগুলো ইউজ করে করতে হবে। এখানে বাকিগুলো সেম, এগুলো জাস্ট দেখলেই আপনাদের পারার কথা। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, কি বলেন? আমাদের কি এই টাস্কগুলো করতে কি সবগুলোতে কি ইনপুট নিতে হবে? এখানে ইনপুট নেওয়ার কোনো দরকার নেই, এই ভ্যালুগুলো বসে দিতে পারবেন। এই জাস্ট এই যে এটা জাস্ট মেথড ভ্যালু কলটা, বসাতে দিলে হ্যাঁ হবে? মেথড কলটা কল মানে দিয়ে আপনার হয়ে যাবে। একটা মেথড কল দিয়ে দিবেন, মানে এটা অথবা দুইটা করে তো দেওয়া আছে, যে কোনো একটা বসে দিলে আপনার হয়ে গেল। বাট আচ্ছা আপনার ম্যাম। মানে আপনার তো আসলে এই একটা ভ্যালুর জন্য কাজ করলে হবে না, সব ভ্যালুর জন্যই কাজ করতে হবে। আপনি যে যে কোনো একটা মানে কল দিয়ে দেখাই দিলেই কিন্তু যাতে হয়, আপনি সেভাবে করলেই হবে। এমন না যে এই স্যাম্পল ইনপুটের জন্য একবার কোড, এটার জন্য একবার কোড, এরকম না। আপনার কোড যে কোনো ইনপুটের আচ্ছা জন্য যাতে কাজ করে, এটাই। আচ্ছা ম্যাম। তো এটা গেল। আমি একটা ট্রেসিং দেখাই দিই আপনাদের। এখান থেকে কিন্তু ট্রেসিং গুলো অনেক ম্যাম, হ্যাঁ বলেন। কোডগুলো কি সব ইউজার ইনপুটের জন্য করতে হবে? ইউজার ইনপুটের দরকার নেই, এখানে জাস্ট এমনি করে দিলেই চলবে, ভ্যালুগুলো বসাই দিলেই চলবে। ইউজার ইনপুটের জন্য কি আপনারা পারবেন না? মিস ইউজার ইনপুট দিলে অসুবিধা হবে? হবে না তো না না? না না, ইউজার ইনপুট দিলেও কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ডিরেক্টলি এটা বসাতে তারপরও কাজ করবে, মানে তারপরে চলবে, সমস্যা নেই। আপনারা যেটা করতে চান। ওকে, আমি একটা ট্রেসিং দেখাই দিই, লাস্ট যেটা ট্রেসিং সেটা। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন যে এখানে, কারণ অনেকগুলো মেথড আছে, একটা থেকে আরেকটাতে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এই জিনিসগুলো একটু দেখা দরকার। এটা 3 নাম্বার ট্রেসিং যেটা সেটা। আচ্ছা, এটা একটু ভালো মতো দেখেন। আচ্ছা, আমরা যখন মনে করেন কোডগুলো এক্সিকিউশন শুরু করব, আমার কোথা থেকে কোডটা রান করা স্টার্ট হয়? আমার দেখেন এখানে কয়টা মেথড আছে। এখানে আছে আমার মেথড 1, মেথড 2, মেথড 3 আর মেইন মেথড। আমার এক্সিকিউশন শুরু হয় কোথা থেকে? মেইন থেকে ম্যাম। মেইন থেকে আমার এক্সিকিউশন শুরু হয়, এই যে এখান থেকে শুরু হবে। তো আপনারা মনে করেন এইভাবে মেথডের ট্রেসিং যখন থাকবে, আপনারা তখন কি করবেন, একটা কল স্ট্যাক বানাতে পারেন। মানে কল স্ট্যাক হচ্ছে আপনার একটা মেথডের, দেখেন এর আগে তো দেখছিলেন যে একটা মেথডের ভেতর থেকে আরেকটা মেথডে কল হয়েছে, তাহলে আপনি কিন্তু ট্র্যাক রাখতে পারবেন না কে আগে কে পরে এবং কার পর থেকে কে হয়েছে, সেভাবে কিন্তু স্ট্যাক আকারে লিখতে হয়, লেখা যায়। তো প্রথমে আমরা কোন মেথডের ভিতর কাজ করা শুরু করব? মেইন মেথড। তো আমি মনে করেন একটা স্ট্যাক বানাই, যে করেন এখানে এরকম, আগে আমার শুরু হলো, হ্যাঁ আমি এখানে লিখলাম যে আমার ফার্স্ট হচ্ছে মেইন। আমি মেইন থেকে স্টার্ট করলাম, সবসময় মেইন থেকেই স্টার্ট হবে। তো প্রথমে আমি দেখাই যে এই লাইনটাতে আমরা আসলাম, মেইনের ফার্স্ট লাইন, এটা সিস্টেম ডট আউট প্রিন্টএলএন মেইন মেথড। তো আমার ফার্স্ট আউটপুটটা আমি প্রথমেই পেয়ে গেলাম, যে আমার আউটপুট কত, মেইন মেথড, এই কথাটা আমার প্রিন্ট হয়ে গেল। তো আমার ফার্স্ট আউটপুট যেটা সেটা হচ্ছে আমার মেইন মেথড, এটা। তো আমার এই লাইনটা যেটা সেটা হচ্ছে ডান।
আমার এটা এক্সিকিউশন শেষ, ফার্স্ট লাইনটা। এরপরে আমি সেকেন্ড লাইনে আসলাম। সেকেন্ড লাইনে কি বলা হচ্ছে যে system.out.println মেথড 2 কল হয়েছে। তার মানে এই মেথডের ভেতর থেকে আমি কোন মেথডে যাব, মেথড 2 তে যাব। মেথড 2 কোথায়, এখানে। তো আমি এই জায়গা থেকে আমি এটার এক্সিকিউশন কিন্তু শেষ হয়নি, আমি এখান থেকে আগে মেথড 2 তে যাচ্ছি। মেথড 2 তে যখন যাচ্ছি আমি কত কত ভ্যালু নিয়ে যাচ্ছি দেখেন তো, 6 আর এবিসি। তো 6 কোথায় বসবে, আমি যখন এখানে 6 আর এবিসি নিয়ে গেলাম, 6 কোন ভ্যারিয়েবলের মধ্যে বসবে, এন এর মধ্যে আমার বসে যাবে 6 আর এস এর মধ্যে বসে যাবে এ বি সি। সো আমার কি হচ্ছে, আমি আপনারা একটা করে টেবিল বানায় ফেলবেন, ঠিক আছে। সো মেইনের মধ্যে যেহেতু কোনো ভ্যারিয়েবল নেই, আমার মেইনের টেবিলের কোনো কাজ নেই। আমি কোথায় যাচ্ছি, মেথড 2 তে। তারপরে এখানে লিখে ফেলবেন মনে করেন একটা মেথড, আমার ফার্স্ট মেথডটা হচ্ছে মেথড 2। মেথড 2, মেথড 2 তে কি কি ভ্যারিয়েবল আছে একটু দেখি। মেথড 2 তে ভ্যারিয়েবল আছে n আর s। এখানে আছে আমার n আর এটা হচ্ছে s, আর এখানে একটা ভ্যারিয়েবল আছে p। আমি এটা লিখে ফেলি যে মেথড 2 এর আন্ডারে n s আর p তিনটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল আছে। এতটুকু হলো। তাহলে আমি আমার মেথড এখান থেকে কল করে আমি এখানে গেলাম, আমার n এর ভ্যালু কত হয়ে গেল, 6। তো আমি n এর ভ্যালু 6 বসাই দেই। s এর ভ্যালু কত, abc বসলো। আর p এর ভ্যালু কত, এখানে এই লাইনে এসে আমার p ইকুয়াল 5। তো p এর ভ্যালু আমার এখানে 5 বসলো, এই যে এখানে দেওয়াই আছে। তার মানে এখন এই লাইনটা আমার এই মেথডের মধ্যে এক্সিকিউশন ডান, এখানে আর কিছু নেই। তারপরের লাইনে কি বলা হচ্ছে, system.out.println মেথড 2, এই স্ট্রিংটা মানে এই কথাটা স্ট্রিংটা প্রিন্ট করা হয়ে গিয়েছে। তো এটা এক্সিকিউশন ডান, আমি এখানে প্রিন্ট করে দেই যে মেথড 2, এই কথাটা প্রিন্ট হয়ে গেল। থার্ড লাইন যেটা, সেখানে আসি, system.out.println মেথড 1। দেখেন এই লাইনটা আমি এক্সিকিউশন স্টার্ট করেছি, করে দেখি যে প্রিন্টের ভেতরে আরেকটা মেথড কল হয়েছে, মেথড 1। মেথড 1 কোথায়, এখানে। তো আমি কি করব, এখান থেকে মেথড 1 এ যাব। তুমি অন্য কালার দিয়ে দিই, আমি এই জায়গা থেকে মেথড 1 এ চলে যাচ্ছি। আমার কিন্তু মেথড 2 এর কাজও এখনো শেষ হয়নি, মেইন মেথডের কাজও শেষ হয়নি। সো আমি কি করেছিলাম, মেইন থেকে আমি কোথায় গেলাম, মেইন থেকে গেলাম আমি মেথড 2। এই জায়গাটাতে কল স্ট্যাকে আমি লিখে ফেলতে পারি যে মেইন থেকে আমি গিয়েছি মেথড 2, যে মেইন থেকে আমি মেথড 2 তে গিয়েছি। মেথড 2 থেকে আমি কোথায় গিয়েছি, মেথড 2 থেকে আমি গেলাম মেথড 1 এ। এগুলো কিন্তু ট্র্যাক রাখতে হবে, নাহলে আপনি হারিয়ে যাবেন। সো মেথড 2 থেকে আমি গেলাম কোথায়, মেথড 1 এ। আমি ব্লু দিয়ে লিখি যে মেথড 1 এ গিয়েছি। সো মেথড 1 এ যখন আমি গেলাম, আমি কত কত ভ্যালু নিয়ে গিয়েছি দেখেন তো, n আর p। তো n এর ভ্যালুটা কোথায় বসে যাবে, n1 এ, আর p টা বসে যাবে n2 এ। তার মানে আমার মেথড 1 এর জন্য একটা টেবিল আমি লিখে ফেলি, আমার মেথড 1 এর জন্য একটা টেবিল লাগবে। ওর কি কি ভ্যারিয়েবল আছে এখানে, ওর আছে আপনার n1 n2 আর ভেতরে একটা n আছে, মেথড 1 এর আন্ডারে। তো আমি দেখলাম যে মেথড 2 থেকে যখন আমি মেথড 1 এ যাচ্ছি, n আর p এর দুটো ভ্যালু নিয়ে যাচ্ছি। সো n1 এর মধ্যে কত বসে গেল, n, আর n2 এর মধ্যে কত বসে গেল, p এর ভ্যালু। তাহলে n1 এর ভ্যালু এখন কত হবে, n এর ভ্যালু কত, এখানে কত ছিল মেথড 2 তে n এর ভ্যালু
6 6, সো n1 এর ভ্যালু হয়ে গেল 6, আর n2 এর ভ্যালু কত? p কত ছিল এখানে? 5, তো আমি এখানে 5 বসালাম। বসানো হলো, তারপর আমি এই লাইনে কি প্রিন্ট করছি? system.out.println মেথড 1, আমার এই লাইনটা প্রিন্ট হয়ে গেল। তো এটা আমার আউটপুট যে মেথড 1 আমার প্রিন্ট হয়ে গেল। ওকে, তারপর লাইন, এটা আমার এক্সিকিউশন ডান। তারপর হচ্ছে n ইকুয়াল n1 প্লাস n2, n এর ভ্যালু কত? n1 প্লাস n2, তাহলে 6 5 11, এখানে বসে গেল। আমার এই লাইনটাও ডান। তারপর লাইনে system.out.println n এর ভ্যালুটা প্রিন্ট হয়ে গিয়েছে, n এর ভ্যালু আমার এখানে আউটপুট হিসেবে প্রিন্ট হয়ে গেল। তো আমার থার্ড লাইনটাও ডান। ফোর্থ লাইনে কি বলা হচ্ছে দেখেন তো, রিটার্ন মেথড 3 n, n2, এইটা জায়গায় কি করা হয়েছে? এতটুকু জায়গায় আমি কিছু কি রিটার্ন করতে পারবো? এই জায়গায় কি কাজ হয়েছে? কথা বলেন। মিস এলোমেলো লাগছে, পুরা হারিয়ে ফেলছে। এখানে কি লেখা আছে? মেথড 3 n, n2, এই জায়গায় কি লেখা আছে? এটা মেথড কল হয়েছে না একটা? হ্যাঁ মিস, আমাকে ওই মেথডে যেতে হবে। হ্যাঁ, আমরা এই জায়গা থেকে আমরা এখন মেথড 3 তে যাব। তো আমরা কোথায় আছি? মেথড 1 এ আছি। দেখেন আমি কোথায় ছিলাম, এখান থেকে একদম ট্র্যাক রাখতে পারবো যে মেথড 1 এ ছিলাম। মেথড 1 থেকে আমাকে কোথায় যেতে হবে? মেথড 3। আমার কোনো এই নিচে কোনোটাই কিন্তু এখন এক্সিকিউশন শেষ হয় নাই। তো এখান থেকে আমি এর কাজটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। আমি এই জায়গাটাতে রেড মার্ক করে দিচ্ছি যে আমি কোনোটাই কিন্তু এখন পর্যন্ত শেষ করিনি, অল্প অল্প করে কিছু কাজ করেছি। তো এখান থেকে আমি কোথায় যাব? মেথড 3 তে। আমি এখান থেকে মনে করেন ব্রেনটা নিয়ে যাই, এখান থেকে আমি নিয়ে যাচ্ছি মেথড 3 তে যাচ্ছি। এখানে কত কত ভ্যালু নিয়ে যাচ্ছি মেথড 3 তে? মেথড 3 এর জন্য আমি একটা বক্স করে ফেলি। মেথড 3, মেথড 3 তে কে কে আছে? n আর p, এগুলো কিন্তু ওর লোকাল, n আর p। ঠিক আছে, আমরা দেখি যে কি কি ভ্যালু নিয়ে আসলাম। সো মেথড 1 থেকে যখন আমি মেথড 3 তে যাচ্ছি, n আর n2 নিয়ে যাচ্ছি। 1 থেকে যখন 3 তে যাচ্ছি আমি n আর n2 নিয়ে যাচ্ছি। সো n এর ভ্যালুটা কোথায় বসবে? এই n টা বসবে এই n এর উপরে। সো n এর ভ্যালু কত ছিল? 11, তো আমার এই n এর উপরে আমার ভিতরে আমার 11 বসবে। আর n2 এর ভ্যালু কত? 5, সো 5 আমার p এর মধ্যে বসবে। সো n এর ভ্যালু হয়ে গেল 11, p এর ভ্যালু হয়ে গেল 5। বসলো। বসার পর আমি এই লাইনটাতে আসলাম যে system.out.println মেথড 3, আমার এই কথাটা প্রিন্ট হবে, মেথড 3 কথাটা। এটা প্রিন্ট হলো। ওকে, তারপর লাইনে কি প্রিন্ট হচ্ছে? system.out.println n/p, আমার মেথড 3 এর কিন্তু বক্স এটা, এটা হচ্ছে মেথড 3 এর বক্স। n/p কত হয় বলেন তো? 11/5 কত? 11 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়? 2 হয়। দেখেন দুটো ইন্টিজার, সেজন্য কিন্তু আমরা 2 পাবো। তো আমার এখানে প্রিন্ট হয়ে গেল 2, আমি এখানে 2টা প্রিন্ট করে দিলাম। তারপরের লাইনে কি হচ্ছে? রিটার্ন p, p এর ভ্যালু কত? 5, আমি বলছি রিটার্ন p। এখন p বলতে কত বলছি? 5,
আর কি টাইপের ডেটা রিটার্ন হবে? ডাবল, তার মানে আমার 5.0 রিটার্ন হবে। কোথায় রিটার্ন হবে? আমি এখন এই জায়গাটা কোন জায়গায় আছি? মেথড 3 এর ভেতরে আছি কিন্তু আমি এখন কারেন্টলি। মেথড 3 কে আমি কোথা থেকে কল করেছিলাম? এটাকে দেখেন, মেথড 3 কে আমি কোথা থেকে কল করেছি? মেথড 1 থেকে কল করেছিলাম, এই যে দেওয়া আছে দেখেন এখানে। আর আমি এটা ট্র্যাক করলেই পারবো, কিন্তু মেথড 3 কে আমি তার আগেটা থেকে কল করেছি। মেথড 1 থেকে আমি 3 তে গিয়েছিলাম। সো আমাকে যখন কোনো কিছু রিটার্ন করছে, আমি কোথায় রিটার্ন করব? আমি আবার মেথড 3 থেকে 1 এ রিটার্ন করব। কত ভ্যালু নিয়ে? 5.0। তো 5.0 নিয়ে আমি এখানে মেথড 1 এ রিটার্ন করব 5.0। সো মেথড 1 এ আমি কত নিয়ে গেলাম? 5.0। সো আমি ব্যাক করি এই জায়গায় মেথড 1 এ। এখান থেকে আমার মেথডটা কল হয়েছিল এই জায়গাটা থেকে, এতটুকু থেকে। তো এতটুকু জায়গায় কত বসবে? 5.0। আমার ফুল লাইনটা কি দেখাচ্ছে? রিটার্ন 5.0 গ্রেটার দেন n1। আমি কোন বক্সে আছি? মেথড 1 এ আছি। সো n1 এর ভ্যালু কত? 6। সো 5.0 গ্রেটার দেন 6। এটা কি ট্রু নাকি ফলস? ফলস। ফলস। সো এই জায়গাটাতে আমি কি পেলাম? ফলস পেলাম এই এতটুকু পার্ট থেকে। তার সামনে কি আছে? রিটার্ন। সো রিটার্ন ফলস। আমি কোথায় রিটার্ন করব? যেখান থেকে আমার মেথড 1 কল করা হয়েছে। সো মেথড 1 কে আমি কোথা থেকে কল করেছিলাম? মেথড 1 কে দেখেন আমি এই যে মার্ক করে দিয়েছিলাম মেথড 2 থেকে, তার আগেই স্ট্যাক দেখলে বুঝতে পারবো। সো মেথড 1 কে কল করেছিলাম মেথড 2 থেকে। সো আমি এখন এই ফলস ভ্যালুটা মেথড 2 তে রিটার্ন করে দেব। সো আমি মেথড 2 তে আমি রিটার্ন করে দিচ্ছি ফলস। দেই কোথা থেকে আমি কল করলাম? সো আমি মেথড 2 তে ফলস রিটার্ন করছি। কোথায় কোথায় কি কল হলো? এই যে মেথড 1 কলটা হয়েছিল এই জায়গা থেকে, এতটুকু থেকে মেথড 1 টা কল হয়েছে। এই জায়গায় আমি কি বসাই দিব? ফলস বসাই দিব। তাহলে দেখেন system.out.println এর ভেতরে আমি ফলস পেলাম না? সো আমার এখন ফলস যেটা সেটা প্রিন্ট হবে। ফলসটা প্রিন্ট হবে। সো যখন প্রিন্ট হলো, এখন আমার মেথড এই যে 2 এর এই লাইনটা ডান। সো আমার মেথড 2 এর কাজও কিন্তু শেষ। সো আমার মেথড 3 শেষ হয়ে গিয়েছে, 1 ও শেষ হয়ে গেল। এখন মেথড 2 এর এই লাইনটা ডান। তারপরে ও কি বলছে? মেথড 2 কি রিটার্ন করছে? s ডট লেন্থ। মেথড 2 তে s এর ভ্যালু কত? abc। এর লেন্থ কত? 3। সো আমি 3 কে কোথায় রিটার্ন করব বলেন তো? আমি এটা থেকে কি বুঝতে পারছি? আমি আছি কারেন্টলি মেথড 2 তে। জি জি, আমাকে এখন একটা ভ্যালু Main এ। রিটার্ন করতে হবে। আমি মেথড 2 কে কোথা থেকে কল করেছিলাম? মেইন থেকে। সো আমি মেইনে 3 রিটার্ন করব। সো মেইনে যাই 3 নিয়ে। মেইনের কোথা থেকে আমার কল করা হয়েছিল? এই যে এই জায়গা থেকে। তো এই জায়গায় এখন আমি করে 3 টা বসাই দিব। এখানে আমি 3 বসাই দিব। তো এখন দেখেন মেথড, যেহেতু আমি মেথড 2 থেকে বের হয়ে এসেছি, তো মেথড 2 টা আমার শেষ। এক্সিকিউশন মেথড 2 এর সব লাইন ডান। এখন আমার এখানে কি হচ্ছে? প্রিন্টln এর ভিতর 3 আছে। তো আমার এখন 3 প্রিন্ট হবে। এখন যেহেতু 3 প্রিন্ট হলো, আমার এখন মেইন মেথডের কাজ শেষ। মেইন মেথডে আর যেহেতু লাইন নেই, সো মেইন মেথড আমার ডান। তো এই জিনিসটা কোথা থেকে আমি কোথায় যাচ্ছি কল করে করে, এটা হচ্ছে আমার কল স্ট্যাক বলা হয়। আমরা কল স্ট্যাকটা লিখলে তাহলে আমি মনে করি মেথড 3 তে, মানে 3 তে কোথা থেকে এসেছি? মেথড 1 এ, তার আগেরটা থেকে। এইভাবে কিন্তু আমি ট্র্যাক রাখতে পারবো। আর যার টেবিল থেকে মানুষ, তার টেবিল থেকে আমি জিনিসপত্র তখন ওটাতে ইউজ করবো।
ফার্স্টে একটু গোলমেল লাগতে পারে, আপনারা যখন একটু খাতায় নিজে নিজে করবেন আপনারা দেখবেন যে হয়ে যাবে, এটা সমস্যা হবে না। আপনি যদি মেথড কল এখান থেকে ওখানে কোথায় যাচ্ছি এগুলো বুঝেন তাহলে সমস্যা হওয়ার কথা না। কোনো কনফিউশন আছে? No, miss. আচ্ছা একটু দেখেন তাহলে মানে বুঝতে পারার কথা, আদারওয়াইজ কনসালটেশনে আসতে পারেন। আমি একটু রেকর্ডটা অফ করে দিই তাহলে।